Why not? If you can, why not? কি অবস্থা লিঙ্কন? চলতেছে ভালোই। আপনাদের কি অবস্থা? ভালোই। না তুমি তো আজকে টাইম মতন আসছো, তোমার অনেকক্ষণ বসে রাখছে এসে। না সেট ডিজাইন দেখলাম, সেটিং দেখলাম, ভালো হয়েছে সব মিলে। কি মনে হচ্ছে পিনিক রুমে পিনিক হবে? পিনিক তো হবে মনে হচ্ছে, দেখা যাক কি হয়। আচ্ছা, সো রিসেন্টলি হোয়াট ইউ আপ টু? কি করতেছো? এই তো কাজ কাম চলতেছে, অফিসের কাজ টাজ, মাঝখানে কিছু হবি টবি চলতেছে, ঘোরাঘুরি চলতেছে, ফ্যামিলি নিয়ে, পিচ্ছি নিয়ে, টাইম নিয়ে। নাইস। তো ঘোরাঘুরি ইজ অলওয়েজ গুড। তো যেভাবে চলে আর কি। লিঙ্কন কিন্তু ডক্টর খন্দকার রশিদ। ও নো, হি ইজ আ পিএইচডি গাই, বিগ শট। বলে দিও, পরে আবার লিঙ্কনকে সবাই মেসেজ পাঠানো শুরু করবে যে ভাই আমার র্যাশ হয়েছে। হি ইজ আ পিএইচডি ইন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, না সিভিল ইঞ্জিনিয়ারিং। এটা অবশ্যই নাই। না, খন্দকার নামটা এইখানের জন্য বেশ কঠিন হয়েছে মানুষজন। আমার ধরেন আমার এক কলিগ প্রায় 1 বছরের মতো কান্দাহার ডাকছে। আফগানিস্তানের যে ক্যাপিটাল মনে হয়, ক্যাপিটাল না, এটা সিটি, কাবুল মনে হয় ক্যাপিটাল। হ্যাঁ, তো আমাকে কান্দাহার ডাকছে 1 বছর, আমি কিছু বলি নাই। পরে ইউনিভার্সিটি থেকে আসার সময় বলে আসছে আমার নাম কিন্তু কান্দাহার না, খন্দকার। তো আমি আমার নিক নেম যেটা আর কি ওইটা দিয়েই লিঙ্কন উইথ কে, পিপল গো নট উইথ আ সি। এটাও একটা মজার কাহিনী। এটা কিভাবে হইল, ছোটবেলা আমার ফুপা হচ্ছে ডাক্তার, তো জ্বর আসছে, ফুপার কাছে গেছি, ওষুধ দিছে। তো ওষুধে ফুপা তো ঠিকই লিখে দিছে আব্রাহাম লিঙ্কনের যে স্পেলিং। দোকানে দিছে, দোকানদার আর পড়তে পারতেছে না, CL অনেক কিছু, সাইলেন্ট L, লিঙ্কন, এটা আবার কিরকম নাম। তারপর আমি চেঞ্জ করে ফেলছি, বাংলাদেশের মানুষের জন্য সোজা LINKON। তো এখন সবাই ঠিক মতো বলতে পারে। আরও মজার বিষয় হচ্ছে, রিসেন্টলি আমার এক মানে US-এর এক ফ্রেন্ড আর আমি, ও দেশে গেছিলো বনানীতে, আমরা একটা কফি হাউসে কফি খাচ্ছি। তো ওর নাম হচ্ছে ড্যানিয়েল। তো দোকানে দুইজনই যায়, কফি শপে অর্ডার দিলাম, দোকানদার আমার নাম কিন্তু LINKON লিখছে, ওর নাম ঠিক মতো লিখতে পারতেছে না। পরে আমি বললাম দ্যাটস হাউ আই ফিল ইন দ্য USA। এই হলো অবস্থা। You guys might hear my cat in the background. It's raining outside. ও বাইরে যেতে পারতেছে না, একটু irritated. Oh, it's fine. So আর তোমার I want to talk about বতে বিজ্ঞান, but we'll come to that later. আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, স্পেশালি মানে আমার মনে আছে তুমি আর তামাদ্দুন একটা সর্ট অফ লাইক আ পডকাস্ট এন্ড তামাদ্দুনের বাসার ডেকে বসে করছিলা। তা আমি ফাইজলামি করে কিছু একটা পোস্ট, আমি তামাদ্দুন, আপনি সূর্য ভাই, তামাদ্দুনটাকে একটু বলে দাও। হ্যাঁ, এই যে এই ছেলেটা আমার পাশে যে বসে আছে, আমার পডকাস্ট পার্টনার বললে আবার অন্য মানুষ অনেক কিছু মনে করে, আমার পডকাস্ট পার্টনার। না ওইটাই করছিলাম আসলে ওই সময়। ধর আমরা সবাই তো অনেক সময় ইউটিউবে এটা ওইটা দেখি, ফেসবুকে এটা দেখি, অনেক কিছু জানতে ইচ্ছা হয়, সার্চ দিই। তখন মনে হচ্ছিল যে আসলে আমার পরিচিত অনেকেই অনেক ফিল্ডে স্পেসিফিক এক্সপার্ট আছে। আমি যদি ওদের সাথে একটু কথা বলি 5-10 মিনিট এবং ওটা যদি রেকর্ড করি, তাহলে অনেক মানুষ হয়তো অনেক কিছু জানতে পারবে, মানে আমিও জানলাম, মানুষও জানলো। পরে ওইটা ওই 1-2 এপিসোড একটা ফ্রেন্ডের সাথে করছিলাম, তো আমার সাথে একটা করছিলাম, কিন্তু ওটা দেখলাম যে এরকম অনেক প্যারা, আপনারা তো বুঝছেন নিশ্চয়ই কত প্যারা, প্রচুর। তো এই লাইট ক্যামেরা সেট আপ করা, মাইক টাইক, তো ওগুলো আমার পক্ষে সম্ভব না। পরে ওইটা আর আগাইতে পারি না, একটু সময় পাওয়া যায় না। তো শেষে পরে একদিন এমনি মানে বতে বিজ্ঞান শুরু হয়েছিল যেভাবে, সেটা হচ্ছে কোনো প্ল্যান ছিল না, একদম আনপ্ল্যান্ড। অনেক দিন ধরে একটা প্রশ্ন ছিল, যেটা আপনাদের অনেকেরও হয়তো আসতে পারে, যে সমুদ্রে আগে যখন পাল তোলা জাহাজ ছিল, তখন যখন বাতাস উল্টা দিক থেকে আসতো, তখন ওরা করতোটা কি, তাই না? তখন কি নোংর ফালায় বসে থাকতো না কি করতো? অনেকক্ষণ বসে থাকতে হয়তো, আর সবসময় তার বাতাস একদিকে যাবে না, পক্ষে থাকবে না। তো এটা আমি একটু দেখা শুরু করলাম যে আসলে কি করতো তারা। পরে এটা দেখতে দেখলাম আসলে খুবই ইন্টারেস্টিং জিনিসটা, মানে যেই দিক থেকে বাতাস আসুক, আপনি আসলে বাতাসের দিকে যাইতে পারবেন, বরাবর পারবেন না, জিগজ্যাগ করে যাইতে হবে, কিন্তু জেনারেল ওই ডিরেকশনে যাইতে পারবেন। পরে এটা আমি ছোট একটা পাতিলের মধ্যে একটা ফোমের নৌকা বানায় পাল দিয়া, কাগজ দিয়া, ফু দিয়ে দেখলাম। প্রথম এটা একটা ভিডিও করে আমার পার্সোনাল প্রোফাইল থেকে ফেসবুকে দিছি। তো নর্মালি তো ধরেন আমি একটা পোস্ট দিলে ওইখানে 5 জন লাইক দেয়, আমার পরিচিত একটা ফেভারিট ফ্রেন্ড আছে, হ্যাঁ, সে কমেন্ট করে। কিন্তু এই ভিডিওটা দেখলাম অনেকে মানে রেসপন্ড করতেছে এবং অনেকে বলতেছে হ্যাঁ আমার বাচ্চাদের নিয়েও আমি এক্সপেরিমেন্টটা করবো। তখন বললাম আচ্ছা, এই দিকে মানুষের ইন্টারেস্ট আছে আসলে, মানে আমি একাই না, আরও অনেক মানুষের ইন্টারেস্ট আছে। তো এরপরে আরও 1-2টা ভিডিও পার্সোনাল প্রোফাইল থেকে শেয়ার দিছি, কিন্তু প্রোফাইলটা যেহেতু একটু প্রাইভেট করা, তো অনেকে বলতেছে ভাই এটা একটু পাবলিক করে দেন, এটা একটু শেয়ার করি।
তখন বললো আচ্ছা একটা পেজ খুলে এগুলো ওইখানে দিয়ে তাহলে সেপারেট থাকলো আর কি, যে আমার এই জিনিসগুলো আলাদা থাকলো, পার্সোনাল প্রোফাইলে আলাদা থাকলো। পরে হঠাৎ করে একদিন এরকম তখন মনে হয় আমার 30-35 জন মানে আমার বন্ধু বান্ধব, আপনারা কয়জন হয়তো আছেন, আমার আত্মীয় স্বজন, হঠাৎ করে এক রাত্রে অনেক মানুষের রেসপন্স পাইলাম। তো তখন থেকে আসলে ইন্টারেস্ট আরও বাড়লো, তখন আস্তে আস্তে ভিডিও বানানো শুরু করলাম, কিন্তু খুবই এখনও মানে লো টেক, জাস্ট হবি হিসেবে সময় যতটুকু পাওয়া যায় ফ্রি টাইম ফোনটা সামনে ছাইরা একটা ক্যামেরা লাগায় টুকটাক বলি আর কি, বিভিন্ন বিষয় যেগুলো আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়, যেগুলো আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়, তো ওই বিষয়গুলোই বলি। তো এখনো ওরকম লং কোনো প্ল্যান নাই, দেখা যাক কি হয়। আমি একটু ব্যাকট্র্যাক করি আমি তামাদ্দুনকে তোমাকে দুইজনকে চিনি ফর আ সার্টেন রিজন। That was almost 12 years now, maybe more than that, maybe 2012 নাকি না 2011 12 11 বছর। সো আমরা যেভাবে শুরু করছি we were in basically কিভাবে বলবো ভিডিও প্রোডাকশন, মাল্টিমিডিয়া, এই জিনিসগুলি। সো মেবি ইটস আ কোয়েশ্চেন ফর বোথ অফ ইউ। তোমাদের কখনো জিজ্ঞেস করা হয়নি মানে বুয়েটে এই ন্যাকটা শুরু হয়েছিল কেন? মানে তোমরা এই জিনিসগুলি মানে আমার কাছে মনে হয়েছে মানে আমার ন্যাকটা অন্য জায়গায় আছে, আই ক্যান সে ইট লেটার, বাট উই অল কেম টুগেদার বিকজ অফ আমাদের ইন্টারেস্ট ইন ভিডিও প্রোডাকশন, ডুইং পডকাস্ট, মেকিং কন্টেন্ট অর films or whatever. So ওই জায়গাটা তোমাদের আসলে শুরু হয়েছিল কিভাবে? How guys like had the animation, তোমাদের after effects and মনে আছে না? বুঝতেছ না আমি কি কইতেছি? হ্যাঁ বুঝছি। আমারটা আমি বলি। হ্যাঁ তুই বলে নে। আমি যেরকম একটা আমাদের ওইখানে একটা ইউনিভার্সিটিতে একটা ফেস্টিভ্যাল হয় প্রতি ডিপার্টমেন্টের, তো একটা ফেস্টিভ্যালে একটা ভিডিও সেকেন্ড ইয়ারে না, টুতে তো একটা ভিডিও দেখানো হইলো। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির লোগোটা কেউ একজন 3D অ্যানিমেশন করছে। ওই অ্যানিমেশনটা আমরা ফার্স্ট ইয়ারে দেখছি, সেকেন্ড ইয়ারে আমরাই করলাম। হ্যাঁ ফার্স্ট ইয়ারে ওই বড় ভাই আমাদের একটা সিনিয়র আসিফ ভাই, হ্যাঁ সে একটা এরকম অ্যানিমেশন করছে 3D এবং খুব সুন্দর এরকম করে 3D অ্যানিমেট হচ্ছে। তো আমার কাছে তখন পর্যন্ত এগুলো মনে হইতো যে এই জিনিসগুলো করে হচ্ছে ধরেন হলিউডের মানুষজন, যে 3D অ্যানিমেশন, মডেলিং এগুলো তো সাধারণ পাবলিকের কাজ না, এগুলো হচ্ছে যারা খুব এক্সপার্ট এদের কাজ। কিন্তু যখন দেখলাম আমাদের এক সিনিয়র ভাই করছে, আমি আরে এটা তো পসিবল, তাহলে আমাদের খুবই ইন্টারেস্টিং লাগলো বিষয়টা। তো তখন আমার আরেকটা ফ্রেন্ড আছে নিপুণ, তোমার মনে আছে আমরা তখন হলে তো দুইজন মিলে আছে কি করা যায়, এটা কী দিয়ে করছে আসিফ ভাই জিজ্ঞেস করলাম, ভাই বললো হ্যাঁ এরকম একটা সফটওয়্যার আছে তোমরা ইউজ করতে পারো। তখন এখন সফটওয়্যার কি আফটার এফেক্টস না, এটা হচ্ছে একটা দুইটা আছে, অটোডেস্ক মায়া আরেকটা হচ্ছে অটোডেস্ক মায়া 3D Max। 3D Max মানে অটোডেস্ক না, ইটস আ সেপারেট কোম্পানি। না এখন অটোডেস্ক। আচ্ছা। তো আর মজা হচ্ছে তখন আমরা তো তখন ইউটিউবে এত টিউটোরিয়াল নাই এখন যেরকম ইউটিউবে, এটা তো 2010 তখন। হ্যাঁ বিভিন্ন তখন হচ্ছে নীল খেতে বাংলা টিউটোরিয়াল পাওয়া যেত বিভিন্ন। তো আমি আর নিপুণ গেলাম নীল খেতে, যে একটা দোকানে যে ভাই এই আসিফ ভাই করতে হচ্ছে 3D Max এ, বললাম ভাই 3D Max এরই আছে টিউটোরিয়ালে কোনো বই? বলে নাই। কি সেটা আছে মায়া একটা সফটওয়্যার, নাম ফার্স্ট শুনলাম অটোডেস্ক মায়া। আচ্ছা 3D Max যেহেতু পাওয়া যেতেছে না মায়ারটাই দেন, নিয়ে যায়। পরে আমরা গুতাগুতি শুরু করলাম একটু দুইজন হলের কম্পিউটারে, তখন ওইটা ইন্টারেস্টিং লাগলো আস্তে আস্তে বই পইরা মানে টিউটোরিয়াল যতটুকু শেখা যায় আর কি। তো ওইখান থেকে বেসিক ইন্টারেস্টটা শুরু হয়েছে। তারপর তো আমরা মুভি টুবি রেগুলার দেখতাম প্রচুর, তো স্পেশাল ইফেক্ট, ভিজুয়াল ইফেক্ট ওইখান থেকে আস্তে আস্তে যাত্রা শুরু, ওইটা আর কি ফার্স্ট স্পার্ক অফ ইন্টারেস্ট আসলে আমারটা। যদি আমার বলতে হ্যাঁ, আমার সাথে ওই ফেস্টিভ্যালের সময় আসিফ ভাইয়ের ভিডিওটা দেখার পরে লিঙ্কনরা ইন্সপায়ার্ড, সো ওরা তখন এটা নিয়ে কথা বলতেছিল, সো আই বেসিক্যালি ইভসড্রপড অন দেম। So I heard them talking about like a 3D animation thing. So তখন I was already working with After Effects. So আমার আসলে ফিল্ম মেকিংয়ের একটা ইন্টারেস্ট ছিল। প্রবাবলি কলেজের পরে যখন আমাদের অ্যাডমিশন হয়ে গেল, আমাদের সেশন জ্যামের জন্য we had like 6 months or 7 months something like that. So আমি তখন হচ্ছে ওই ঢাকা ফিল্ম ইনস্টিটিউটে ফিল্ম প্রোডাকশন অ্যান্ড এডিটিং এগুলোর উপরে কোর্স করা শুরু করি। So তারপরে I had an opportunity to work with তারেক মাসুদ as well. ইনফ্যাক্ট যেই মুভিটার শুটিং করতে গিয়ে তারেক মাসুদ মারা যায়, ইফ আই এম নট মিস্টেকেন, কাগজের ফুল ছিল ওটার নাম। সো আই ওয়াজ সাপোজ টু ওয়ার্ক অ্যাজ অ্যান এডিটর অর অ্যাসিস্ট্যান্ট অফ ক্যাথরিন মাসুদ। দে হ্যাড আ ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম আর কি। এনিওয়ে, তো পরে ওটা হয় নাই বিকজ আই লেফট দ্য কান্ট্রি। তো ওই সময়টাতে আর কি আই ওয়াজ ওয়ার্কিং অন দোজ থিংস। সো যখন ওদের সাথে কথা হইলো, তো ওদের তখন আবার একটা ভিডিও এডিটিং করতে হবে, বিকজ আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু ক্লিপ নিব, সাউন্ড এফেক্ট দিব কিছু, আবার কিছু অ্যানিমেশন। এটা কি তখন মানে সেকেন্ড ইয়ারের কথা বলতেছি? না, এটা ওই সময় আমাদের ক্লাসে, দ্যাটস হাউ উই স্টার্টেড টকিং অ্যাবাউট। তো দেন আমরা আউলার 127 নম্বর রুমে
একটা খুবই মিডিওকর কম্পিউটারে উই স্টার্টেড ওয়ার্কিং অন ইট। বাই দ্য ওয়ে আই এনজয় ইয়োর বুয়েট স্টোরিজ অল দ্য টাইম। তোমাদের সাথে কোনো সময় কোনো কিছু করতে বসলে তোমরা এই যে র্যান্ডম আউলা ঝাউলা, আওলা হচ্ছে এসেনশিয়ালি আসাদুল্লাহ হলকে আওলা বলে। ও আচ্ছা। তো আওলার মজার কিছু কাহিনী আছে। আওলা হচ্ছে 2টা উইং, এরকম ভি শেপের 2টা উইং, 2টা বিল্ডিং। তো 2 বিল্ডিংয়ে মানুষজন থাকে। তো প্রতি রাত্রে একবার করে কারেন্টের ফেজ চেঞ্জ হয়। কারেন্টে কোনো একটা ফেজ চেঞ্জ হয়, মাঝখানে 1 মিনিটের মতো ব্ল্যাক আউট থাকে। তো এই 1 মিনিটে সমানে গালিগালাজ করে বলা ভাই, এই হলো মানে কোনো পয়েন্টই নাই এবং কাউকে উদ্দেশ্য করে না, জাস্ট গালিগালাজ ইচ্ছা মতো। সবাই রুম থেকে বাইরে হয়ে আসে, রুম থেকে বাইরে আসে। তো এটা মজার কাহিনী হচ্ছে, আমার এক ফ্রেন্ড ও রিসেন্টলি এখানে আসছে। তো ওর আব্বা গেছে হলে একদিন রাত্রে দেখা করতে, ওর সাথে দেখা করতে। পরে বলতেছে, হ্যাঁ আরে তোরা সব ব্রিলিয়ান্ট ছাত্ররা এখানে থাকি, কি সুন্দর, যে হ্যাঁ আমার কত ভালো লাগতেছে, সব প্রত্যেকটা রুমে কত ভালো ভালো ছাত্র। রাত্রেবেলা গেছে, কারেন্ট শুরু হয়েছে, গালিগালা। ওর আব্বা তো হতবাক যে হচ্ছে কি এটা এখানে। না আমার মনে আছে when I met তামাদ্দুন, অ্যাকচুয়ালি তামাদ্দুনকে তোমাকে নিপুণের সাথে আমার খুব বেশি একটা প্রজেক্টে উই ওয়ার্ক প্রজেক্টে আমার তোমার সাথে তামাদ্দুনের সাথে তো আমার অনেক মানে তামাদ্দুনের সাথে তো আই হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ ব্যাক অ্যান্ড ফোর্থ। অ্যান্ড তোমার সাথে তো তুমি তামাদ্দুন অনেক চিল আউট করছি আমার নিকেতনের বাসায় and things like that was crazy. Last couple of years ago. হ্যাঁ না আমি যখন when we started the company, তখন আমাদের একটা মিউচুয়াল ফ্রেন্ডের থ্রুতে তোমার সাথে পরিচয় হয়। অ্যান্ড তখন আসলে আমি এটা কখনো জানি যে আপনি আসলে তো আমার খোঁজ পাইলেন কিভাবে? আমাদের একটা মিউচুয়াল ফ্রেন্ড, এবং সে was our part of our company. So the mutual friend we're talking about was a school friend, college friend, university friend of mine. So that mutual friend somehow got in touch with Surya bhai. আমি তখন কে হতে চাই কোটিপতিতে কাজ করতেছিলাম। So that's how I got to it. But anyways, আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগতো, মানে আমি তো তখন মানে তোমাদের somehow লাইক মানে আমরা সবাই ইয়াং ছিলাম, বাট আমি তো তখন আমেরিকা থেকে যাই বাংলাদেশে, and it was like আমি তোমাদের বস ছিলাম ওখানে। তো I would get blown away by what you guys did, but আমি বলতাম না, কারণ আমি চিন্তা করতাম স্পেশালি HSBC ফ্লুইড অ্যানিমেশনটার সময় শিট আমরা এত কম টাকা এটা বানাইতেছি, মানে আমার মাইন্ড না ওভাবে ওয়ার্কই করতো না তখন। তা এমনি ইন ম্যাটার অফ ফ্যাক্ট তখন তামাদ্দুনের সাথে একটা জিনিস ভালো ছিল হলো যে আমরা উই টকড অ্যাবাউট ইট কাপল ডেজ এগো, যে অনেক কিছু আমরা আমাদের কোম্পানির ভিতরে আসলে প্র্যাকটিস করতেছিলাম তখন, যেটা এখন হয়তো তামাদ্দুন অনেক সময় রিয়েলাইজ করে, যেটা খুব ইট ওয়াজ ভেরি হার্ড টু ডু দ্যাট ইন বাংলাদেশ। দ্যাট ইজ ওয়াই আমার কাছে মনে হয় উই নান অফ আস ইন বাংলাদেশ ইজ বিকজ গেটিং মানে আসলে মানে এত প্রেশারের ভিতরে কাজ করা অ্যান্ড ডুইং দোজ থিংস অ্যান্ড গেটিং দোজ আউট ওয়াজ ক্রেজি অ্যাট দ্যাট পয়েন্ট। মানে আমার জন্য খুব মানে হাউজলি করতেছি কি, আমার মনে আছে আমি আর তামাদ্দুন মিলা এক রাতে একটা রেন্ডারিং ফার্ম বানাইছি। এশিয়াটেক থেকে টাকা দিচ্ছে, টাকাটা তুইলে নিয়েই যা রেন্ডারিং ফার্মটা বানায় তোমার ধরে নিয়ে আসছি অ্যানিমেশন করার জন্য। ওটা জানি কি নাম ছিল, যে আইডিবি ভবন থেকে আমরা কম্পিউটার কিনলাম, মানুষজন তাকায় আছে বুলডোজার প্রসেসর, এতগুলি কম্পিউটার এত টাকা, মানে লিটারালি সোহেল এশিয়াটেকের অফিসের থেকে চেক তুলছে, চেক তুলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আসছে, ক্যাশ করছে বা এরকম কিছু একটা, মানে চেকটা জমা দিছে, জমা দিয়ে বা এরকম কোনো কিছু হয়েছিল যে হয়তো বা মানে আমাদের মাদার যে কোম্পানি আমাদের চেয়ারম্যানের কাছ থেকে ক্যাশ টাকা নিয়ে আসা হয়েছে, যে আমরা চেক জমা দিছি ক্যাশ টাকা নিয়ে আসা হয়েছে। ওই ক্যাশ টাকা নিয়ে আমি তামাদ্দুন আর সোহেল গেছি আইডিবি ভবনে যাই, এবং লিটারালি মানে একদম ওই যে কাপড়ের ব্যাগ নিয়ে ওর ভিতরে ক্যাশ টাকা এতগুলো টাকা একসাথে দেখিও নাই কোনোদিন, অনেস্টলি আমি দেখি নাই ওই বয়সে। মানে আই ওয়াজ লাইক আমরা ওখানে যা বলছি কি ভাই আপনাদের তামাদ্দুন আপনাদের সবচেয়ে হাইয়েস্ট কোরের প্রসেসর কি আছে, মানে সবচেয়ে বেশি 8 কোর ছিল তখন, 8 কোর AMD প্রসেসর আছে, এটাকে আমরা ডুয়াল মাদারবোর্ডে 16 কোর বানাবো আমরা এটাকে। We did all that stuff, রাত্রেবেলা ওয়ার্কআউট করে, মানে আমার কাছে তখন those times were amazing for me. মানে আমার ওয়ার্কিং কন্ডিশনে it was like মানে তোমাদের যে ক্যাপাবিলিটি ছিল at that time, and I'm sorry আমার কাছে খুব ভালো ক্যাপাবিলিটি ছিল লিংকন, মানে উই ওয়ার ওকে, মানে উই ওয়ার ডুইং গুড স্টাফ এক্সপেরিমেন্টস, বাট আমাদের থেকে বেটার কাজ হচ্ছিল তখন বাংলাদেশে। আই থিংক সো হচ্ছিল। কয়জন? 1-2 জন হলেও ছিল, মানে সেটা হয়তো বা 10 জন না, মানে না মানে আমার কাছে মনে হয়েছে মানে আমি কম্পেয়ার করতেছি ইন টার্মস অফ আমি এখান থেকে যেগুলো দেখে গেছি
from here. হ্যাঁ আপনি যদি এখন ইলেকট্রিসিটি নাই, প্রপার কোনো True. সিস্টেম নাই, কাজ নাই, ইন্টারনেটের স্পিড খারাপ। হ্যাঁ মানে একটা জায়গা থেকে তখনকার তো আমার মনে আছে ক্লায়েন্টদেরকে ফাইল এফটিপিতে আপলোড করে দিলে মাইন্ড করতো, সিডিতে বার্ন করে দিতে হইতো, এরপর ওরা ডিভিডিতে চালাইতো ওরা। বা ডিভিডিতে মানে কি কম্পিউটারই দেখতেছে কিন্তু সিডিতে দেখতেছে আর কি। বাট এট দ্যাট টাইম মানে আমরা নাই বলি আর কি। বাট so all the struggles, মানে আমার কাছে মনে আছে there were times we had to get জেনারেটর ভাড়া করে। মানে আমি আমাদের ইউপিএস ছিল যাতে ওই জেনারেটর চালু হইতে হইতে ওই মাঝখানে টাইমটা সাপোর্ট করতে পারে, বাট দেন জেনারেটর করা হলো। হ্যাঁ এবং তখন না অনেক কিছু করতাম যেগুলো আসলে উই ডিড নট হ্যাভ আ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হার্ডওয়্যার অর এনিথিং। যেমন ধরেন আমরা জিপিইউ দিয়ে প্যারালাল রান করতেছি, আই হ্যাভ নো আইডিয়া হোয়াটস এক্স্যাক্টলি গোয়িং অন, যেগুলো হয়তো পরে আমাদের রিসার্চের কাজে আমরা উই হ্যাড টু ইউজ ইট। সো আমরা বুঝতে পারছি এই জিনিসগুলো কী হইতেছিল। বাট এবং লিঙ্কন যেটা বলতেছিল যে আমাদের কিন্তু এমন না যে ইউটিউবে প্রত্যেকটা জিনিসের ভিডিও তখন ছিল, ওর টকিং অ্যাবাউট 12 years ago। হ্যাঁ সব কিছুর আসলে স্পেসিফিক টপিক দিয়ে সার্চ করলে ভিডিও পাওয়া যেত না। না সো উই টু এক্সপেরিমেন্ট আ লট। আমার মনে আছে মানে অনেক এখন তো অনেক ফাস্ট ইমপ্রুভ করে গেছে। সো দ্যাট ব্রিংস মি, যেমন আজকে লিঙ্কন বলতেছিল ভাই 1 ঘন্টা এডিটিংয়ে দিতে পারবেন না। সো হাউ ইজ দ্যাট? লাইক এখন চলো বতে বিজ্ঞান নিয়ে একটু কথা বলি। কারণ আই এম ভেরি ইন্টারেস্টেড টু গেট অল অফ ইউর মানে তোমার ইনসাইটস। আচ্ছা, তো ধরেন টপিককে যদি আসি যে কী নিয়ে বানাই, সেটা আসলে আমরা সবসময় রেগুলারলি ধরেন টুকটাক যা দেখি, আমিও দেখি। তো আমার কাছে যেটা টপিক হিসেবে আমার কাছে ভাল লাগে, মানে অন্য কেউ যদি এই জিনিসটা বানাইতো এবং আমার দেখে ভাল লাগতো, আমি ওই টপিকটা চুজ করি আসলে। তারপরে কোনো স্ক্রিপ্ট বানানোর সময় নাই আসলে ওইভাবে, হয়তো কিছু বুলেট পয়েন্ট লিখে রাখি যে এই 4টা ব্যাপারে আমি কথা বলবো, কিন্তু দ্যার ইজ নো ডিটেল স্ক্রিপ্ট ইম্প্রোভাইজ যেটা আসে, ওইটা আসে। এই জন্য হয়তো রিটেক হয় অনেক। তারপরে তো আর কি শ্যুট করে ফেলি। কিছু আছে ধরেন জাস্ট আমি কথা বলি, হয়তো উপরে গ্রাফিক্সের কিছু ওভারলে থাকে, আর কিছু আছে আসলে হাতে কলমে দেখাচ্ছি, ওগুলোর জন্য হয়তো কিছু প্রপস লাগে। কিন্তু প্রপসগুলো মোস্টলি আমি চেষ্টা করি বাসার ভিতরেই যা আছে আর কি, হাড়ি পাতিল গ্লাস। হ্যাঁ আমি সেদিন তোমার ইগলুর এপিসোডটা দেখলাম, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ ইটস ভেরি লো কি which makes it even more interesting. মানে anybody can try. আবার মানে আমি এখানে আরো ফ্যাক্ট কাকে জানি বলতেছিলাম, আদিবকে বলতেছিলাম মনে হয়। আমি বলতেছিলাম আমার কাছে মনে হয় লিঙ্কন যে ব্লকের ভিতরে ঢুকে এটা যে কষ্ট হয়ে বানাইতে এটা ইচ্ছা করে করছে। তারপর এটা আসলে সো ন্যাচারাল। এটা আসলে আমি আগে চেষ্টাও করিনি সত্যি কথা, মানে আমি প্ল্যান করছি যেভাবে করবো ব্লকের ভিতরে, ব্লকের দিকে সম্ভব হচ্ছে না আসলে ওইভাবে ঘুরে বানানো, এবং এটা অনেক সময় লাগবে সারাদিন। পরে তো 2টা বলাই না বলের মধ্যে এগুলো বানাইছি আর কি। তো যাই হোক, আমার উদ্দেশ্যটা হচ্ছে প্রিন্সিপালটা বলা যায় কিনা আসলে। তো যতটা তোর এই মোটিভেশনটা কোত্থেকে আসলো? মানে ধর তুই যেই টার্গেট গ্রুপটাকে নিয়ে কাজ করতেছিস, আই উড সে ক্লাস 9, 10, 11, 12 এরকম জায়গার একটা টার্গেট গ্রুপ। সো হোয়াট মোটিভেটেড ইউ টু লাইক এই বেসিক ফান্ডামেন্টাল যেই ফিজিক্স বলি বা সায়েন্টিফিক প্রিন্সিপালগুলো বলি, সেগুলো নিয়ে যে আসলে একটু ইউজার ফ্রেন্ডলি বলিস বা নিজের থেকে এক্সপেরিমেন্ট DIY, হ্যাঁ এরকম এক্সপেরিমেন্টেশন ডিজাইনিং, হোয়াট মোটিভেটেড ইউ টু ডু দিস? আচ্ছা, এখানে কয়েকটা অ্যাঙ্গেল থেকে আমি দেখতে পারি। একটা হচ্ছে আমি খুবই লোকাল একটা স্কুল থেকে পাস করছি, ওখানে অত ভালো টিচার ছিল না। কলেজও ছিল ঢাকা কলেজ, যেখানে আমরা কেউই ক্লাস করতাম না, যাইতাম টিটি খেলতে, ক্যারাম খেলতে, শুধু প্র্যাকটিক্যালগুলো করতাম, না হয়তো ফেল, কোনো ক্লাস করিনি জীবনে। তো আমি পরে একটা সময় যা খেয়াল করছি, যখন এখানে ধরেন আসলে রিসার্চ করতেছি, যে অনেক ফান্ডামেন্টাল বিষয় আমি জানি না, কারণ ওটা ওইভাবে কেউ বলে নাই। পড়ছি, পরীক্ষা দিতে হয়েছে, শিখছি, মুখস্থ করছি, টুকটাক যা বুঝার আর কি। আই উড সে 90-95% স্টুডেন্ট আসলে ওরকমই বাংলাদেশে। তো এখন যখন আমি আসলে কোনো জিনিস দেখি, যে কোনো একটা টপিক, যখন ওইটা আমি খুইলা মানে বুঝতে পারি ঠিক মতো, আমার কাছে খুবই অ্যামেজিং লাগে। এটা হয়তো অনেক পোলাপাইন ক্লাস 9-এ বুঝে গেছে, কিন্তু আমি তো বুঝি নাই আসলে। আমি এখন বুঝতেছি আরে এত কিছু করে আসছি, আসলে ব্যাপার ছিল এটা কেউ বলে নাই জীবনে। তখন মনে হয় যে আমার মতো এরকম আসলে অনেকেই আছে। এরকম টপিক ইংলিশে প্রচুর আছে আসলে, মানে আপনি যে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে কোনো টপিকের উপর সার্চ দিলে অ্যামেজিং ভিডিও পাওয়া যায়। আমার কাছে মনে হচ্ছে বাংলায় যদি বলা যায়, এবং যে টার্গেট অডিয়েন্সের কথা বললি,
আসলে ওরকম কোনো ফিক্সড টার্গেট অডিয়েন্স নাই। মানে আমি পরে জাস্ট কমেন্ট দেখে আমি এখন দেখি যে স্কুল কলেজের কিছু পোলাপাইন আছে এবং অনেক বয়স্ক কিছু পোলাপাইন আছে এবং আই কুড রিলেট যে এরা আসলে আমার মতোই মানে পড়ছে চাকরি বাকরি বয়স্ক করছে। লোক, পোলাপাইন না। পোলাপাইন না, আমরা লোক একেবারে। আমরা বেটা, প্রপার বেটা। তো এরকম We are uncles now, not ভাইয়া anymore. এরকম বয়স্ক অনেক ব্যাটা আছে যেমন 50-55, আমি বুঝি প্রোফাইল পিকচার দেখা, কিন্তু ওরাও আমার মতো যেভাবে পড়ছে, কেউ কিছু বলে না, কলেজে চাকরি বাকরি করে ফেলছে, বুড়া বয়সে যখন ভিডিও দেখতেছে মনে হচ্ছে আরে এইটা তো এই বুড়া বয়সে জানতে পারলাম, খুব অ্যামেজিং লাগতেছে। তো আমার কাছে ওটা ভালো লাগে। আর মোটিভেশন আসলে বেশি পাই কারণ কিছু মানুষ রিচ আউট করে আমার কাছে, আচ্ছা হয়তো পার্সোনালি নাকি মেসেজে। ধর গ্রামে হয়তো মফস্বলে একটা স্কুলে একটা সায়েন্স ক্লাব চালায়, সে বলে ভাই আপনার এই এক্সপেরিমেন্টটা খুব পছন্দ হয়েছে, এটা আমিও আমার ক্লাবে দেখাবো সবাইরে। তো আসলে ওই পয়েন্টগুলা মোটিভেশনাল, যে আসলে কিছু মানুষের ভালো লাগতেছে খুব, আর এই মানুষ দেখতেছে সেটাও একটা বড় মোটিভেশন আসলে, যে দেখি মানুষের রেসপন্ড করতেছে, দে আর এঙ্গেজিং উইথ ইট। তো এটাও আসলে একটা বড় মোটিভেশনের পার্ট, যে আসলে আমি তোমাকে সেদিন দেখলাম যে তুমি একটা কোন একটা কনভেনশনে গেছিলে, ওখানে একটা ভিডিও করছো। হ্যাঁ এক্স্যাক্টলি, ওইটা একটু ডিফারেন্ট ছিল। আই ওয়াজ লাইক আচ্ছা এতগুলো ভিডিওর ভিতরে ওইটা করছে, মানে দের ইজ অ্যাভিনিউজ, মানে ও চিন্তা করছিল, মানে আই গেস মানে তোমার মূল টার্গেটটা হইলো গিয়ে পিপল হু ওয়ান্টস টু লার্ন অ্যাবাউট সায়েন্স বেসিক্যালি। হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওইটা ছিল একটা সায়েন্টিফিক কনফারেন্স, আমি ওখানে গেছি। তো অনেকেই হয়তো শুনছে যে সায়েন্টিফিক কনফারেন্সে এই হয় ওই হয়, কিন্তু বাংলাদেশে জানে না আসলে, এবং আমরাও জানি নাই অনেক বড় হয়ে, এখন যখন একটা দুইটা যায় এখন জানি। তো ভাবছি এটাও যদি টুকটাক মাঝখানে জাস্ট যখনই কিছু ইন্টারেস্টিং লাগছে ফোন দিয়ে জাস্ট শ্যুট করছি, যে পরে একটা ন্যারেশন দিয়ে যে আসলে একটা সায়েন্টিফিক কনফারেন্সে কি হয় এই জিনিসগুলো জাস্ট জানানোর জন্য এটা একটা ভ্লগ টাইপের একটা ভিডিও করছি আর কি। An amazing way of teaching your kid too. হ্যাঁ আশা করি আমার তো আছে, আমি পিচ্ছি বড় হইলে ওরে নিয়েও বানাবো কিছু ভিডিও, মানে ও থাকবে, আমরা দুইজন মিলে বানাবো। মানে আমার কাছে মনে হয় যে মানে দিস থিংস আর ভেরি, মানে তুমি যদি এত এক্সপেরিমেন্টগুলি করে দেখাও তোমার বাচ্চাকে, জিনিসগুলি করে স্টেজ সলিড, মানে ও ছোটবেলা থেকে যে জিনিসগুলি, এই যে তুমি এখন যেটা বলতেছো যেটা তো কইরে বুঝি নেই তখন, এখন পড়ে আসছে। সো দ্যাট মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। দের ইজ লাইক সাম তোমার জাপানিজ মেথডস অফ টিচিং ম্যাথ। সো আই ওয়াজ লাইক, আই স মাই সান এন্ড আই ওয়াজ লাইক, এইটা আমাদেরকে যদি ছোটবেলায় এভাবে শিখাইতো, আমাদেরকে তো মারছে, নামটা পড়াইছে, বুঝছো না? ও কি সুন্দর, মানে ওকে 4টা নাম্বারের মাল্টিপ্লিকেশন দিলে ও ইজিলি করে ফেলতে পারে। তখন কি আমাদের কিছু শিখায়নি, কিন্তু এটা একটা এলিমেন্টারি স্কুলে একটা ছেলে শিখতেছে, বা একটা মেয়ে শিখতেছে, একটা বাচ্চা শিখতেছে আর কি। ইটস আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় ভাবি যে এগুলো একটু গুরু গম্ভীর টাইপের কথাবার্তা, সাইন্টিফিক মানুষের অত ইন্টারেস্ট নেই, মোস্ট অফ দ্য পিপল আসলে এন্টারটেইনিং, এই টিকটক একটা দুটো ভিডিও নাচতে টাচতে এগুলো ইন্টারেস্ট। কিন্তু আসলে আপনি দেখলে বাংলাদেশে আসলে কিন্তু অনেক এরকম ভিডিও টিডিও বানাচ্ছে মানুষ, বেশ অনেকগুলো চ্যানেল আছে বেশ পপুলার। তো আমি রিসেন্টলি একটা মজার কাজ করার চেষ্টা করতেছি যে সবাইকে নিয়ে একটা ছোট ভিডিও করা যায় কিনা, যারা এই টাইপের জিনিস করতেছে, হয়তো সামনে সাকসেসফুল হইলে হবে। কিন্তু আসলে যখন আমি একটু দেখলাম আসলে 7-8টা চ্যানেল আছে এবং বেশ মানে ধরেন মিলিয়নের উপর ফলোয়ার, প্রচুর ভিউ। সুতরাং এইসব আসলে অ্যাপেটাইট আছে মানুষের, এরকম না যে আমরা ভাবি যে এগুলো মনে হয় কেউ ইন্টারেস্টেড না, কিন্তু আসলে মানুষের মনে যে কিউরিয়াসিটি আছে বিভিন্ন জিনিস সম্পর্কে, এটা আসলে ম্যানিফেস্ট করে যে এইসব ভিডিও যে এত রিচ, এত এঙ্গেজমেন্ট, এগুলো দেখলে আসলে ম্যানিফেস্ট করে যে ন্যাচারালি মানুষের মনে কিছু কিউরিয়াসিটি আছে। কিন্তু আনফর্চুনেটলি হয়তো এডুকেশন সিস্টেমটা, এবং আমি শুধু বাংলাদেশের কথা এনে বলতে চাই না যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম খারাপ, ওয়ার্ল্ড ওয়াইড, মানে এটা অনেক পুরান একটা এডুকেশন সিস্টেম। আমাদের ধরেন আইফোন 10 বছরে কতখানি চেঞ্জ হয়েছে, এডুকেশন সিস্টেম কত 150-200 বছর ধরে সেম রয়েছে, রাইট? এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা বাংলাদেশের শুধু বাংলাদেশের ডিফিকাল্ট, মানে ইয়ার বাই ইয়ার মানে প্রত্যেক বছর আপডেট করাটাও ইটস ট্রিকি বিকজ ইউ আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইথ হিউম্যান। এক্স্যাক্টলি, আমি ওইটা বলতেছি, বাংলাদেশ এখন রিসেন্টলি চেষ্টা করতেছে, বাট টেকনোলজি হেল্পস ইউ নাও। এখন তো টেকনোলজি অ্যাবসলিউটলি, মানে ইউ ক্যান, ইটস ইজি। মানে আই থিঙ্ক ডেমোগ্রাফি একটা বড় ফ্যাক্টর। মানে ধর বাংলাদেশের এখন আপনি যদি ডেমোগ্রাফিটা দেখেন, ইউথ ইজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ওভারঅল পপুলেশনে। মানে ধরেন 17-18 কোটি যেটাই পপুলেশন হোক, একটা বড় অংশ আসলে ইউথ, যেটা অনেক দেশেই কিন্তু না। হ্যাঁ, মানে আমাদের, এবং এটা কিন্তু থাকবে না আমাদের নেক্সট 30-40 ইয়ার্স, আমরা এই স্ট্রেংথটা মেনটেন করতে পারবো। বিকজ যেহেতু গড় আয়ু বাড়তেছে, সব দেশে আস্তে আস্তে ওল্ডার পপুলেশনটা বড় হয়ে যাচ্ছে। ইউএসএ, কানাডাতে কিন্তু যেসব দেশে মোটামুটি হেলথ, বা ইউরোপিয়ান কান্ট্রি যেখানে হেলথ অনেক বেটার,
সো সেখানে কিন্তু এল্ডার পপুলেশনটা বড়, ইউথটা কম। আমাদের দেশে ইটস দি আদার ওয়ে রাউন্ড। সো নেক্সট 30-40 ইয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তো ওই জায়গাটাতে ধরেন যারা নলেজ বেসড কন্টেন্ট প্রোভাইড করতে পারছে, নট জাস্ট এন্টারটেইনমেন্ট, তাদের জন্য একটা বিশাল মার্কেট। এবং তাদেরকে যদি কেটার করতে পারা যায়, মানে ডেফিনেটলি কন্টেন্ট ক্রিয়েটারদের দিক থেকেও ইটস এ বিগ থিং, উইন উইন, বিকজ দে আর গেটিং ভিউজ অ্যাট দ্য সেম টাইম যারা ভিউয়ার্স they get to learn things as well. অনেক ইন্টারেস্টিং, মানে গ্লোবালি তো অনেক ইন্টারেস্টিং চ্যানেলস আছে। এন্ড বাংলাদেশ আনফর্চুনেটলি হয়ে গেছে কি, আই ডোন্ট ওয়ান্ট টু সে ব্যাড থিংস অল দ্য টাইম, বাট লাইক এই যে মানে চিপ থ্রিলস আর কি, বুঝছো, মানে দ্য থিংস দ্যাট কামস ইনটু ইউর ফিড, মানে I think it's global, not just Bangladesh. আসলে আপনি এখানকার যদি দেখেন ইউরোপের মানে এটা একটা গ্লোবাল ব্যাপার। এডুকেশন আমি বলতে পারি দের ইজ নো ব্যালেন্সটা কম, ব্যালেন্সটা নাই অর নাই। মানে আমার কাছে মনে হয় যে এভরিওয়ান হু ইন বাংলাদেশ ইজ প্রিটি, কি বলবো এখন, মানে ইটস দের মোর, মানে আমাদের একটা ছিল না সবসময় ইত্যাদি দেখতে বসতাম, করতে বলতাম, অর মোর ইনটু এন্টারটেইনমেন্ট এন্ড থিংস লাইক দ্যাট, আর পড়াশোনা লাইক ডেফিনেট চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো অনেক বছর নাই দেশে, এটাও একটা ফ্যাক্টর, মানে উই ডোন্ট নো হোয়াটস এক্স্যাক্টলি গোইং অন। ট্রু, এটাও একটা বড় কারণ। কিন্তু রিসেন্টলি বাংলাদেশের এডুকেশন সিস্টেমে কিছু চেঞ্জ আসতেছে, তো এটার পক্ষে বিপক্ষে দুই পাশেই কথা হচ্ছে। মানে অনেকে সিস্টেমটা পছন্দ করতেছে যে মোর প্র্যাকটিক্যাল একটা জিনিস নিয়ে আসতে হচ্ছে, অনেকে আবার বলছে না এগুলা এরকম ভাত রান্না শিখায় কি লাভ, ডিম ভাজি করা শিখা কি লাভ। তো আসলে দিজ আর এক্সপেরিমেন্টস, এবং আমি এটাকে এক হিসেবে পজিটিভলি দেখি এই দিক দিয়ে যে এটা আসলে এক্সপেরিমেন্ট, বা কোনো কিছু শুরু না করলে তো আপনি আসলে বুঝবেন না যে এটার পজিটিভটা কি। মানে কোনো একটা এক্সপেরিমেন্ট রান করলে সেটা তো একটু সময় দিয়ে আপনি তারপরে আউটপুটগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে এটা কোন দিকে গেল। এটা হচ্ছে পজিটিভ দিক, কিন্তু এটার আবার একটা স্লাইটলি নেগেটিভ দিক আছে আমার কাছে মনে হয়। আমি জানি না, যে যেহেতু এটা হিউম্যান নিয়ে কাজ করা হচ্ছে এবং প্রচুর আসলে ইয়াং জেনারেশন এটার সাথে ইনভলভড, অলমোস্ট অনেকের পুরা লাইফই ইনভলভড, তো এটার পিছনে কতখানি রিসার্চ করা হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় একটা একটু বেশি রিসার্চ করে আসলে এটা যদি চেঞ্জটা করা হয় তাহলে হয়তো এটা আউটপুট আরো ভালো আসবে। এটা কিন্তু আর্গুয়েবল, বুঝছস, বেসিক্যালি যখন কোনো একটা জিনিস নিয়ে কন্ট্রোভার্সি হয়, আর ডিসকাশন হয়, আলোচনায় চলে আসে, তখন কিন্তু আমরা ওটার নেগেটিভসগুলো নিয়ে ফার্স্টে কথা বলতেছি, তাই না? মানে এখন এইটার পেছনে যেই শিক্ষা বোর্ড বলি বা যেটাই থাকুক না কেন, তাদের কি পরিমাণ এফোর্ট আছে উই ডোন্ট নো। এখানে কিন্তু তুই দেখবি যে আমাদের বেশ বড় বড় ফেমাস মানুষজন এইসব কারিকুলাম সেট আপের পেছনে থাকে আর কি। সেটা আর উই গুড? আমরা একটু ছোট্ট একটা ব্রেক নিই, রিয়েল কুইক, and then we'll be back. ওকে। হ্যাঁ, আদিব বইলো। So we're back. Yeah, আমরা কইছিলাম আমরা লং ব্রেক, ভেরি লং ব্রেক। সো আমরা ছিলাম, আমরা এডুকেশন সিস্টেম নিয়েছিলাম। আমরা বলতেছিলাম we were talking about globally education systemটা very backdated. আমি সেদিন একটা জিনিস দেখতেছিলাম খুব ইন্টারেস্টিং, যে আমি ওইটা দেখতেছিলাম যে এখনকার যে ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেমটা এটা আসলো কীভাবে। মানে যে সেট আপটা, ধরেন একটা ক্লাসরুম, একজন টিচার, কিছু বেঞ্চ, ছেলেপেলে বসে রয়েছে, পড়াইতেছে, তো এটা তো ওয়ার্ল্ড ওয়াইড সেট আপ, এটা কিন্তু কোনো এক দেশে না। এই সেট আপটা তো মানে 2000-3000 বছর আগেও কি এরকমই ছিল? মানে এরকম তো ছিল না। আমরা জানি আমাদের গুরু শিষ্যর একটা সম্পর্ক ছিল, ওই টাইপের একটা এডুকেশন সিস্টেম ছিল। তো এটা দেখতে দেখতে আমি দেখলাম এখনকার ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেমটা আসলে আসছে, এটা বলে প্রুশিয়ান এডুকেশন সিস্টেম। মানে জার্মানিতে 1600-1700 সালের দিকে এই সিস্টেমটা ডেভেলপ হয়েছে, এবং এটার উদ্দেশ্য ছিল ছোট ছোট ছেলেমেয়েরে জেনারেল কিছু নলেজ দিয়া সবাইকে একটা মিনিমাম নলেজ দিবে, ওইখানে ডিসিপ্লিন শেখাবে, ওইখানে কিভাবে বড়দের কথা শুনতে হয় এই জিনিসগুলো শেখাবে, এবং দে উইল বি কনভার্টেড ইনটু মিলিটারি। তো মানে বাচ্চাদেরকে মিলিটারি ট্রেনিং, মানে মিলিটারি ট্রেনিং এর আগের একটা ট্রেনিং, দ্যাট ওয়াজ দ্য ফান্ডামেন্টাল গোল। ওখানে দুই টাইপের এডুকেশন সিস্টেম ছিল, একটা ছিল এইটা যারা এইভাবে যাবে, আরেকটা ছিল যারা আসলে রিসার্চ করবে বা একদিকে যাবে, স্পেশালাইজড এডুকেশন, কেউ ইঞ্জিনিয়ার হইলো, ডাক্তার হইলো। তো পরে প্রুশিয়ান এই সিস্টেমটা আসলে ইউরোপের বিভিন্ন জায়গায় অ্যাডপ্টেড হয়, সেখান থেকে ইউএসএ অ্যাডপ্টেড হয়, ইংল্যান্ডে অ্যাডপ্টেড হয়, সেখান থেকে আমাদের ওখানে যায়, মানে সাবকন্টিনেন্টে। তা তুই কি বলতে চাচ্ছিস তাহলে, মানে কলোনিয়ালিজমের আগে আমাদের অঞ্চলে
ক্লাসরুম সেটআপ ছিল মানে না এক্স্যাক্টলি এই সেটআপটা ছিল কিনা আই ডোন্ট নো, মানে আমার মনে হয় ছিল না যে এরকম ক্লাসে মানুষজন বসবে এবং মার্কিং হবে সবাইকে We're back. আচ্ছা এই কথাগুলো না, এটা শুরুতে তো ফার্স্ট এপিসোড, আই গেস পাইলটের পরে প্রথম এপিসোড, তো এগুলো লজিস্টিক্যাল ইস্যু থাকবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে যাই। হ্যাঁ তো হ্যাঁ, তো আমার যে কোয়েশ্চেনটা করতেছিল যে আগে এরকম ছিল কিনা, আমি আসলে জানি না আগে এরকম ছিল কিনা। মানে ধর তোর বাংলা, ইংলিশ, সমাজবিজ্ঞান, অর্থনীতি সবগুলা একটু একটু করে জানতে হবে, একটা স্ট্যান্ডার্ডে জানতে হবে, এই টাইপের ছিল কিনা আই ডোন্ট নো। এই সিস্টেমটা আসলে ওইখানে ডেভেলপ হয়েছে, পরে বিভিন্ন দেশ নিছে, তারপরে তারা আসলে আরও আপডেট করছে। ফিনল্যান্ডের ওইদিকে এক টাইপের আপডেট করছে, ইউএসএতে কিছু আপডেট হয়েছে। তো আমার কাছে সমস্যা যেটা মনে হয় সেটা হচ্ছে, ধর একটা জিনিসের উদ্দেশ্য যখন একরকম ছিল, মানে আমার একটা মালগাড়ি আছে, ওটা নিয়ে আমরা জিনিসপত্র এক জায়গা থেকে আগে পাঠাই, আমি এখন ওইটা কনভার্ট করতে যাচ্ছি প্যাসেঞ্জার ভেহিকেল হিসেবে, পারবো কিন্তু জোড়া তালিম দিয়া, কিন্তু আসলে ওটা বানানোই হয়েছিল ওরকম একটা সিস্টেমের জন্য, ওটার আসলে জোড়াতালি দিলে কত দূর আর যাওয়া যাবে। তো র্যাডিক্যাল কোনো শিফট আসলে এডুকেশন সিস্টেমে হয় নাই 300 বছর ধরে। তো অনেকে এগুলো নিয়ে কাজ করতেছে, এমন না যে কাজ করতেছে না, অল্প অল্প হয়তো চেঞ্জ করে দেখতেছে যে কি হয়, কারণ এটা তো একটা রিস্কি জিনিস, এমনও না কিছু না যে তুই থামায় রাখতে পারবি, যে 1 বছর আমি থামায় রাখলাম, রিসার্চ করে 1 বছর পরে ইমপ্লিমেন্ট করি। তো বাংলাদেশের এডুকেশন মানে চেঞ্জগুলো নিয়ে কথা হচ্ছিল, তো আইসি এটা পজিটিভ ওয়ে, আসলে এটা হচ্ছে, এবং এই যে ইগুলো আসতেছে ক্রিটিসিজমগুলো, এগুলো আসলে পজিটিভ, এগুলো দিয়ে আসলে ফিল্টার থ্রু হবে। কিছু খারাপ আইডিয়া আছে হয়তো, কিছু আউটডেটেড আইডিয়া বা যেগুলো আসলে ইউজফুল না হতো, ওগুলো আসলে ফিল্টার আউট হয়ে যাবে। কিন্তু ইন জেনারেল এই চেঞ্জটা আইসি আসলে পজিটিভলি, যে অ্যাটলিস্ট তো মানুষ চিন্তা করছে চেঞ্জ হওয়া উচিত। যেমন আমরাই কিন্তু বড় হয়ে সারা জীবন আমাদের এডুকেশন সিস্টেমের ক্রিটিসিজমই করছি, যখন স্পেশালি আমাদের দেশের বাইরে এসে পড়ার সুযোগ হয়েছে, তারা কিন্তু বলছে যে আমাদের দেশের সিস্টেম এরকম কেন, মানে কনভারসেশনটা ওখান থেকেই শুরু হয়েছে, যে আমরা এখন ছেলেপেলেদেরকে ম্যাথ কিভাবে শেখানো হয়, বা ইভেন ইটস নট ওয়াইডলি, আমার নিজেদেরকেও কিছুটা গিল্টি মনে হয় আর কি, মানে যে ব্রেইন ড্রেইন যে কনসেপ্টটা বলে না, মানে আই ফিল লিটল গিল্টি অ্যাবাউট ইট। কোনটা কিরকম একটু বলতো? মানে ধর ঢাকা ভিত্তিক যে ইউনিভার্সিটিগুলো বাংলাদেশের, সেটা প্রাইভেট হোক বা পাবলিক হোক, আই থিঙ্ক আ লার্জ প্রপোর্শন অফ দেম ওয়ান্ট টু গো অ্যাব্রড, মানে গ্র্যাজুয়েশনের পরে। সো এইটা যদি হয় এখন, এটা তো প্রবাবলি আমরা সবাই স্বীকার করবো বাংলাদেশের বেস্ট এডুকেশন ঢাকাতেই প্রবাবলি। হ্যাঁ ধর মোটা দাগে চিন্তা করলে আর কি, হ্যাঁ ইন্ডিভিজুয়াল টিচার্সদের কথা আলাদা, বাট ইনফ্রাস্ট্রাকচার বলি বা এন্টায়ার সিস্টেমটা বলি, সো ওই জায়গা থেকে কিন্তু আপনার এরা যদি একটা বড় অংশ মাইগ্রেট করতে থাকে, তাহলে আসলে দেশে থেকে যাবে কারা, যারা সেই সুযোগটা পায় নাই, বিদেশে আসতে পারে নাই, অথবা তাদের যারা ঢাকার বাইরে বড় হয়েছে, তাদের গোলটা ছিল ঢাকায় এসে থাকা, কিন্তু তারা হয়তো টিচিংয়ের ব্যাপারে প্যাশনেট না। অনেকে কিন্তু আমরা ধর অনেক সাবজেক্ট বলি বা প্রফেশন বলি আমরা পিক করছি বিকজ উই হ্যাড দ্য চান্স টু টেক ইট। সো দ্য মানে এডুকেটরসরা আসলে প্লেজ আ বিগ রোল ইন ইট। হ্যাঁ, এখন এইভাবে যদি আসতে থাকে, মানে ইটস নট জাস্ট দ্য সিস্টেম। আমি যদি মনে করি যে ঢাকায় দেশের সবচেয়ে ভালো স্টুডেন্টরা এসে পড়ে এবং তাদের একটা বড় অংশ যদি চলে আসতে থাকে দেশের বাইরে, তো থেকে যাবে যারা, তারা আইদার থেকে যাবে নট বিকজ অফ চয়েস, তারা মনে করবে যে আমরা যাইতে পারি না ফর হোয়াট এভার রিজন, চয়েসেও থাকবে কিছু, বাট সেটার সংখ্যা তো আসলে আমরা অনেকখানি লুজ করে ফেলতেছি, একটা লার্জ অংশ চলে আসতেছে, তো ওইখান থেকে তো আসলে কোয়ালিটি টিচার্স আসবে না। মানে হাউ মেনি অফ দ্য টিচার্স ইন দিস জেনারেশন আর অ্যাকচুয়ালি টিচার্স বিকজ দে আর প্যাশনেট অ্যাবাউট টিচিং? আই ডোন্ট নো দ্যাট। এক্স্যাক্টলি না, এটা একটা ভালো পয়েন্ট অবশ্যই। এটার আরেকটা সাইড, মানে আরেকটা নট সাইড বা একটা অ্যাডিশন হচ্ছে যে আসলে সব কিছুই কিন্তু ঘুরে ফিরে শেষ পর্যন্ত আসে টাকা পয়সায়। আমরা স্বীকার করতে চাই না, কিন্তু আলটিমেটলি সব কিছু করি, কিন্তু মানে একটু দেখে না টাকা পয়সার ব্যাপার না, কিন্তু আলটিমেটলি সব ঘুরে এই যে এখন যে এত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাচ্ছে, কারণ এখান থেকে প্রচুর টাকা পয়সা পাইতেছে মানুষ, মানে আস্তে আস্তে মানুষজন যে ইন্টারেস্টেড হইতেছে, কারণ এখানে প্রচুর আসলে অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যেতেছে, প্রমোশন করতেছে, তো আসলে বেশ টাকা পয়সা পাওয়া যাচ্ছে। আবার একটা সময় যখন কম্পিউটার সায়েন্স মাত্র কম্পিউটার আসলো, তখন মানুষ কম্পিউটার সায়েন্সে পড়তে চাইতো, তখন প্রচুর টাকা দিয়ে এদের কোম্পানি নিত,
এখন স্কুলগুলায় টিচারদের বেতন কত আসলে? মানে ঢাকা শহরে প্রচুর স্টুডেন্ট, তারা প্রাইভেট পড়ে, হয়তো টিচার অনেক ইনকাম করতে পারে। বা আমি যদি পুরো দেশ হিসেবে চিন্তা করি, স্কুলের টিচারদের বেতন কিন্তু আসলে মাঝামাঝির থেকেও কম। মানে তুমি আমরা বাংলাদেশ এখানে সব জায়গায় গ্লোবালি, এটা শুধু বাংলাদেশের কথা না, গ্লোবালি আসলে এখানেও। আমি জানি না ইউরোপের অবস্থা কি, আমি জানি না। I feel very sad for the teachers here. মানে এখানে মাঝে মধ্যে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সেস, লাইক দে পুট টু মাচ আওয়ার্স, অনেক এফোর্ট দিতে হয়, তাদের ফান্ডস নাই, the things that they want to do for the kids they don't get to do for the kids. I mean it's vice versa, দুই দিকেই আছে, but in general they're not paid enough. Also law enforcement too. এবং আপনি দেখেন যে আমাদের দেশের যে ভালো ভালো স্কুল কলেজগুলো, তুই যে ঢাকা কলেজের কথা বলতেছিলি, ক্লাসে কিছু পড়ানো হচ্ছে না, সব স্যাররা কিন্তু প্রাইভেট পড়াচ্ছে, ব্যাচ পড়াচ্ছে। তার মানে কি, দে আর নট প্যাশনেট অ্যাবাউট টিচিং এট আ ক্লাসরুম, দে জাস্ট ওয়ান্ট টু মেক মানি। বাংলাদেশে কি এখনো রিয়ালিটি এটা? I would say mostly আমাদের সময় তো মানে একটা সময় আমাদের পরের জেনারেশনটা ছিল, আমি তো দেখছি যে মানে আমাদের সময় ছিল হলে কি নো টিউশন কোচিং অর সাম টিউশন কোচিং, বাসায় হয়তো একটা স্যার এসে পড়াইতো, দেন ইট বিকেম প্রত্যেকটা সাবজেক্টের জন্য টিউশনি করতে যেতে হইতো মানুষের। তারপরের জেনারেশনে শুনলাম যে একটা সাবজেক্টের জন্য নাকি 2-3 জনের কাছে যায়, একজন স্কুলের হোমওয়ার্ক করে দেয়, একজন পরীক্ষার জন্য প্রিপেয়ার করে, মানে বিভিন্ন ধরনের। এখন মানে রিয়ালিটি কি এখনই না, ওইটা হয়তো একটু এক্সট্রিম, কিছু সংখ্যক হয়তো ওরকম করে, কিন্তু বেসিক রিয়ালিটি হচ্ছে স্কুল কলেজের পড়ালেখায় আপনার হবে না। এটা হচ্ছে বেসিক, যে আপনার আসলে এটার সাথে আপনার এডিশনাল হেল্প লাগবে, যেটা টিপিক্যালি টিউশন থেকে পায়। হয়তো এক সাবজেক্টে 2-3 পড়ে না, কিন্তু প্রতি সাবজেক্টে মোটামুটি হেল্প লাগে। সায়েন্সের সাবজেক্টগুলো লাগবে, কমার্সের সাবজেক্টগুলো আই গেস লাগে, ইংলিশের সবাই টিচার রাখে। তো প্রাইভেট সবাইকে পড়তেই হয় আসলে, এবং টিচারদেরও তো এটা লিমিটেশন। মানে আমি তো এখন প্যাশন বেচা আসলে খাইতে পারবো না, মানে আমার খুব প্যাশন। এখন আমি যাই স্কুলে ক্লাসে খুব ভালো মতো পড়াই, এখন মাসে আমি 15,000-20,000 টাকা পাই, সেটা তো আমার চলবে না। তো আমার ওই প্যাশনে তো আমার টিউশনি করতেই হবে, প্যাশন চলে যাবে তখন। তো আমার আসলে টিউশনি করতেই হবে, এবং টিউশনি একটা লুক্রেটিভ বিজনেস, বেশ ভালো। মানে আমাদের এলাকা, আমাদের ছোট বাসা বা কদমতলা এলাকা, ওইখানকার টিচাররাও 5-6 বছর টিউশনি করে 2-3টা ফ্ল্যাট কিনে ফেলছে। মানে আমি কি আসলে কোনো মানুষকে আসলে এটা ছাইরা এই ত্যাগটা করবে যে না আমি স্কুলে ঠিকমতো পড়াবো, কিন্তু তার হোয়াট স্টপিং হিম টু টিচ প্রপারলি ইন আ ক্লাসরুম? আই মিন ব্যাপারটা হচ্ছে যে ধর তুই যদি এটাকে একটা সাপোর্ট সিস্টেম হিসেবে চিন্তা করিস, যে আমি ক্লাসরুমে প্রপারলি লেসনটা দিব, অর টু হোয়াট এভার এক্সটেন্ট আই ক্যান ফিজিক্যালি ডু উইদিন আ টাইম লিমিট, দেন কেউ যদি আমার কাছে এসে এক্সট্রা পড়তে চায়, আমি তাকে টাকার এগেনস্ট বিনিময়ে পড়াবো। আই ডোন্ট সি এনিথিং রং ইন ইট। No, not necessarily. সব স্টুডেন্টস আর নট ইকুয়াল। আপনি ক্লাসে অনুশীলনীর প্রত্যেকটা এক্সারসাইজের প্রত্যেকটা প্রশ্নের উত্তর হয়তো লিখে দিতে পারবেন না বা করে দিতে পারবেন না। অর দ্যাট ফ্যাক্টর স্যারের কাছে গেলে স্যার ভালো মার্কস দেবে, সেইটা যদি তখন হয়েছে তখন তো করাপশন। দ্যাটস আ করাপশন, দ্যাটস আ ডিফারেন্ট থিং। এটাও আছে, কিছু কিছু জায়গায় এটাও আছে। তো এখানে আসলে আমার কাছে মানে অনেকগুলো ফ্যাক্টর আছে। যেমন একটা হচ্ছে কালচারাল একটা ব্যাপার আছে, মানে কালচারটাই ওরকম ডেভেলপ হয় না টিচারদের। মানে ধর আমি একটা টিচার হিসেবে যদি একটা স্কুলে ঢুকি, আমার তো আসলে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কী ছিল সেগুলাই তো আমার আসলে ইনফ্লুয়েন্স করবে আমি কিভাবে কাজ করতেছি। কারণ আমি দেখছি আমার সব টিচার ওইভাবেই আমার ক্লাস নিছে, আমার কন্টেম্পোরারি কলিগরাও এভাবেই করতেছে, যেভাবেই করুক। তো আসলে তো কালচারটাই আসলে আমার মনে হয় ওইভাবে ডেভেলপ করেনি। কিছু কিছু জায়গায় করছে, যেমন আমি জানি নটরডেমের টিচাররা ক্লাসে খুব ভালো পড়াইতো। কারণ আমার ফ্রেন্ডরা যারা পরে নটরডেম থেকে আসছে, ওরা আসলে খুব মানে প্রাউডলি গল্প করতো নটরডেমের টিচাররা কত ভালো। তা আমরা ঢাকা কলেজের বললাম কিন্তু আমরা ক্লাসেই যেতাম না। তো কিছু কিছু জায়গায় আছে, আমার মনে হয় কালচারাল একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আছে আসলে সময়ও একটা ইস্যু, যে এতগুলো স্টুডেন্ট, সময় কম। আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ব্যাপারটা আসলে ফিনান্সিয়াল, যে আমি যদি আসলে ভালো মতো পড়াই, আমার এখানে যদি 10 জন স্টুডেন্ট আসতে এখন হয়তো 2 জন আসবে। মানে যদি আমি একদম ফুল, আর ওইটার তো একটা রিটার্ন পাইতে হবে। আসলে যে কোনো মানুষই আমি একটা এক্সট্রা এফোর্ট দিব, কিসের জন্য দিব, একটা রিটার্ন আসতে হবে। ওরকম ভালো মানুষ হয়তো আছে 1000-এ 1 জন যারা আসলে প্যাশন থেকে কাজ করবে, আছে টিচার যেরকম নাই তা না, কিন্তু অত আসবে না আসলে ওই একটা স্ট্রিমলাইন না করলে। পে স্কেল বাড়ানো টিচারদের, এটাই সলিউশন দেখতেছি। এটা একটা ওয়ান অফ দ্য সলিউশন, মানে শুরু করা, পার্ট অফ দ্য সলিউশন। অ্যাট লিস্ট শুরু করা। আই থিংক মোর মানে পার্সোনাল টাইম অলসো,
Too much. Classrooms are অনেক big, even in America. এটার এক্সপেরিয়েন্স আমাদের নাই, আপনার আছে আর কি, আমাদের এখনো হয় নাই। Classrooms are too big. I'm lucky to have my son go to a better school in this area, which is not this case for everyone else. কারণ এখানে people who don't know, আমেরিকাতে এলিমেন্টারি স্কুল, মিডল স্কুল, হাই স্কুল, এলিমেন্টারি স্কুল শুরু হয় 1st grade থেকে 5th grade পর্যন্ত, 6th থেকে 8th grade পর্যন্ত মিডল স্কুল, and then from 9, 10, 11, 12 is high school, then you go to college. When we say college, it's basically Bangladeshi university. And you don't get to choose which school you are going. এটা এরকম না যে বাংলাদেশের মতন সবাই 200 টাকা 300 টাকা 250 টাকা করে ফি দিচ্ছে যাচ্ছে। ইটস আ পাবলিক স্কুল। সো পাবলিক স্কুল ইজ রেগুলেটেড বাই জিপ কোড। কোন জিপ কোডে আসে ওই জিপ কোডের উপরে ওই স্কুলে যেতে হবে, মানে পোস্টাল কোড আমাদের দেশে। হ্যাঁ, সো পোস্টাল কোডের উপরে। অ্যান্ড দেন তুমি যদি বা চাও তোমার বাচ্চা কাচ্চা প্রাইভেট স্কুলে যাবে, সেটা ক্যান বি এনিওয়্যার, ইট ক্যান বি এনিওয়্যার, বাট ইন বাংলাদেশে আসলে প্রাইভেট স্কুল ইজ মোর চিপার in terms of Bangladeshi money than here. মানে এটা unless you are pretty rich you cannot afford it, ব্যাপারটা কি এরকম? আমেরিকাতে so মানে it's ridiculous, like it's like তোমার বাসার ভাড়া এক মাসের, that's the এক মাসের বেতন if not more. কারণ I know parents যারা my kid was homeschooled for a little bit from COVID, one of my kids, and তার আগে he did a little bit of private school, তারপরে he did public school, then private school and public school again, sorry, homeschool and public school now. So I have seen people যাদের আসলে লিটারালি তাদের বাসা ভাড়া থেকে ওই প্রাইভেট স্কুল টিউশন ফিটা বেশি ছিল, because they were living in areas and hardworking parents, 2 jobs, 3 jobs, and they just wanted their kids to have a good life. ভালো একটা স্কুলে যাবে, পয়সা দিছে, more than their mortgage, more than their like paying for groceries and stuff like that. It could be, মানে, and it's crazy, they could be saving that money, but শোনা যাচ্ছে? I'm sorry, ভালো হয়েছে টেকনিক্যাল ডিফিকাল্টি, আমার স্টোরিটা লম্বা হয়ে যেতেছিল। আগাই প্রথম এপিসোড, লজিস্টিক্যাল সমস্যা থাকবেই। সমস্যাটা কি হয়েছে বলেন, তাহলে যারা দেখতেছে এরা বুঝতে পারবে। এরাও যদি পডকাস্ট করতে চায়, আমরা সবকিছু করছি, অনেক জোস সেট আপ করছি, আমাদের কাছে ভালোই লাগছে, 10-এ 8 পাইছি আমরা, কিন্তু ব্যাটারির কি ক্যামেরার। সো এই পুরো পডকাস্টটা লিঙ্কনের ধরেন 2 ঘন্টার পডকাস্ট আমরা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে আমাদের প্রবলেম ছিল, আমাদের ব্যাটারিগুলো চার্জ করা হয় নাই। উই ওয়্যার লাইক misguided by the battery charger. ব্লিঙ্কিং লাইট, ফ্ল্যাশ লাইট। আচ্ছা ঠিক আছে, আবার গল্প লম্বা না করি। সো আচ্ছা, যাই হোক, আমরা লোকাল এখানকার স্কুল সিস্টেম, বাইরের সবকিছু বলতেছিলাম। এখন লেটস গো ব্যাক। কথাগুলি আসলে শুরু হয়েছিল থেকে বিজ্ঞান থেকে নিয়ে। তো তোমার নিজের এই এডুকেশনাল জার্নি নাও, এখন ইউ আর, আই থিঙ্ক ইউ হ্যাভ মোর দেন 100,000 followers and stuff like that. Close to 100,000 followers and stuff like that. So এখন তোমার ডিরেকশনটা কি? Where do you want to take this educational, তোমার নিজের জার্নি যেটা এখন পাবলিক হয়ে গেছে? তো একটা হচ্ছে, এইদিকে আমি টুকটাক করতেই থাকবো ভিডিও, যতদিন ফ্রি টাইম আছে, যখন ফ্রি টাইম পাইতেছি বানায় যাব। আরও কিছু টুকটাক আইডিয়া আছে, যেমন ওই যে শুরুতে যে বলতেছিলাম, একটা পডকাস্টের মতো আইডিয়া, যেটা আসলে এক্সপার্টস অপিনিয়ন, যে কোনো স্পেসিফিক এক্সপার্টের সাথে কিছুক্ষণ কথা বলা। তো ওইটা হয়তো এরকম সেট আপ করে আমার পক্ষে করা সম্ভব হবে না, কিন্তু অনলাইনে আমি যদি করতে পারি ওরকম একটা জিনিস, এইটারই অ্যাজ একটা পার্ট হিসেবে, যে কারণ আমার এইখানে পরিচিত অনেক মানুষজন আছে যারা আসলে বিভিন্ন ফিল্ডে কাজ করতেছে, দেশেও আছে, এদের সাথে যদি টুকটাক কিছু কথা বলা যায়, কিছু ইন্টারেস্টিং জিনিস জানা যায়, সেটা একটার দিকে এক্সপান্ড করতে পারে। তো দেখা যাক কী হয়। এটা আসলে চাকরি বাকরি কইরা পাশাপাশি যতটুকু সময় পাওয়া যায় এটা করতেছি আর কি। তো আচ্ছা, আমি তো এখন চলে যেতেছি আপনাদের থেকে একটু দূরের শহরে। তো প্রথম এপিসোডে আসলাম, এরপরে আমি যদি দূর থেকে আসতে চাই সেটার কি ব্যবস্থা আছে? অবশ্যই আছে। আচ্ছা, আপনারা কি অনলাইনের কোনো অপশন রাখতেছেন? এখনো না,
আমরা একটু একটা কিছু জিনিসপত্র ফলো করতেছি। আমার সাথে তামাদ্দুনের অনেক কথাবার্তা হয়েছে যে আই এম ট্রাইং টু কিপ পিপল ইন ফ্রন্ট অফ মি। সো আসলে আজকে যা হচ্ছে ক্যামেরার সামনে, এইটার জন্য ক্যামেরার পিছনে যা হয়েছে এটার একটা অনেক বড় অবদান আছে। এবং আমরা আজকে আমাদের লাস্ট ব্রেক আমরা যখন খাচ্ছিলাম তখন তুমি এই কথাটা বলছো যে আসলে একটা মানুষের সাথে কথা বলার জন্য, কমফর্ট জোনে যাওয়ার জন্য কিছু জিনিসের প্রয়োজন আছে তাকে ওই মানে তার সাথে ওই কানেকশনটা ফিল করার জন্য। আমি পার্সোনালি মনে করি যে আমার এই জিনিসটা অনলাইনে কারোর সাথে একটু ডিফিকাল্ট। তোমার জন্য হয়তো বা পসিবল, বাট হয়তো বা আমি যাকে চিনি না তার জন্য, বা যার সাথে আমার ওরকম ইন্টারাকশন নেই, ইটস আ লিটল ডিফিকাল্ট। আমি তো ধরেন আজকে আপনারা শুরু করলেন, আশা করি কয়েক বছর পরে ওই যে স্পটিফাইয়ের অফার পাবেন। হ্যাঁ, আরে আমরা তো মানে ঠিক জো রোগানের নিচেই থাকবো। না সরি, জো রোগানের মাঝখানে আরেকজন থাকবে। সেটাই তখন ধরেন আপনাদের সাথে সেলিব্রিটিরা আসবে, তখন আমাকেও ডাইকেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কোটায়। হ্যাঁ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কোটায়। মানে প্রথম যেদিন স্পন্সর পাবো সেদিন প্লেনের টিকিট, এখানে হোটেলে থাকা, চিন্তাই করো না। বাট লাইক মানে আমার কাছে মনে হয় যে এই মানে যা করতেছি এটা আসলে করতে না থাকলে বোঝা যাবে না আর কি আসলে, যে এটা ইটস নট যে আসলে অনলাইনে করলে হবে ভালো, না এভাবে করলে হবে ভালো, না অন্যভাবে। এটা আমি আর তামাদ্দুন একটা মাইক নিয়ে কোথাও চলে যাবো রাস্তায়, আর অন্য, বাট দিস ইজ হোয়াট উই আর ট্রাইং রাইট নাও আর কি। না ওইটাই আসলে করতে করতে বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে চ্যালেঞ্জ। আর ওইটা চিন্তা করে আসলে ফুল সেটআপটা আমাদের, হ্যাঁ, যে আমরা সবসময় উই আর গোনা হ্যাভ সামওয়ান হিয়ার উইথ আস। আর মানে আরেকটা জিনিস হচ্ছে কি, আমি আর তামাদ্দুন আজকে এটা নিয়ে মনে হয় 2.5-3 বছর কথা বলতেছি। এটা আমি বাইরেও বলতেছিলাম যে ইটস বিন আ লং ওয়ে কামিং, অ্যান্ড দেন এই একটা টাইমের ভিতরে করে ফেলা, এটার মজার বিষয় আছে। তুমি যে আমাদের গেস্ট হবা ফার্স্ট, ঠিক আছে, এইটাও কিন্তু মানে তুমি যে চলে যাবার দেখে কিন্তু একটা রিজন। হ্যাঁ, ভালো হয়েছে। আদারওয়াইজ মানে থ্যাঙ্কস টু লিঙ্কন, এটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর ছিল। মানে ব্যাপারটা এরকম ছিল যে লিঙ্কনের সাথে দেখা হবে, লিঙ্কন চলে যাওয়ার আগে পার্টি রেডি হবে। আরে না, পরে কথা হলো না, লিঙ্কনের তো একটা পডকাস্ট, ঠিক আছে আমরা তাড়াতাড়ি করে ফেলি জিনিসটা। নাহলে এই 2 মাস করে আরো কবে হইতো। আজকের দিনটার আসার আগে আজকে লাস্ট মোমেন্টে আজকেও কতগুলি হার্ডলস গেল। হ্যাঁ, মানে টেকনিক্যাল ডিফিকাল্টি। 5টা হার্ড ড্রাইভ কেনার পরে ওই হার্ড ড্রাইভটা ফেল করলো। যখন থেকে আমরা পডকাস্ট রেকর্ড করা শুরু করছি হার্ড ড্রাইভ ফেল করে নাই, কিন্তু যে জিনিসটা এই লাস্ট 3-4 দিনে যেটা ফেল করে নেই ওইটাই ফেল করছে আজকে, ক্যামেরাগুলি। সো ইটস আমার কাছে খুব আই লাভ ইট। আই লাভ ইট। আমি জানি এটা আসলে ভালোই যাবে, কিন্তু শুরু করাটা সবসময় কঠিন যে কোনো কিছু। তো এখন ধরেন বাংলাদেশে আরো এরকম কয়েকজন পোলাবাইন চিন্তা করতেছে একটা পডকাস্ট শুরু করা দরকার, 3 বছর ধরে কথা বলতেছে, ওদের জন্য 2টা টিপস দেন কিভাবে ওরা শুরু করতে পারে। আচ্ছা, 2টা জিনিস হলো কি, একটা হলো কি এটাও শিখছি, জো রোগানের পডকাস্টের একটা লোক আসছিল, সে বলছিল যে তাকে জিজ্ঞেস করছিল যে কেউ যদি তোমার কাছে আসে জিজ্ঞেস করে যে তুমি হ্যাপি হতে চাও কিনা, তাহলে কি লাগবে প্রথমে? তখন বলছে যে লেটস মেক ইউ রিচ ফার্স্ট। সো পডকাস্ট করতে গেলে একটু টাকা লাগে। সো আসলে ব্যাপারটা মানে ইউ ক্যান গো আউট অ্যান্ড ডু ইট অন মানে আসলে আইফোন অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, বাট অ্যাটলিস্ট হ্যাভ সাম সর্ট অফ ব্যাকগ্রাউন্ড। যখন টাকা লাগে বলতেছি আসলে নট ইন সেন্স অফ ইউর বাইং গিয়ার্স অ্যান্ড হোয়াট নট, you need to put a little bit of time into it. I see a lot of people do things যেটা মানে on limb, বাট যদি কিছু, আমার সবসময় থিওরি ছিল কিছু করতে হলে একটা সার্টেন টাইম পর্যন্ত লাগে থাকতে হবে, লাগে থাকার জন্য একটা কমিটমেন্ট দিতে হবে, উইচ ইজ আই থিঙ্ক মি অ্যান্ড তামাদ্দুন উই মেড আ ভেরি বিগ কমিটমেন্ট টুয়ার্ডস দিস। সো ওই জায়গাটা থেকে এখন আসলে আমাদের আর কোনো অপশন নেই, দেন লেগে থাকা, দেন ট্রাইং টু মেক ইট বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার. So whatever happens, we're going to try to just make it better, I guess. Second director tips এখন আরেকটা সেকেন্ড টিপস আসলে হ্যাঁ, তো আমি তো একটা টিপ বাংলাদেশের
যদি তুই তো বাংলাদেশের যারা থাকে তাদের জন্য বলছিস, আমার এখানে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করার একটা অপরচুনিটি আছে, যে এই সেট আপটা করতে তো একটা টাইম, এফার্ট, মানি সব কিছুই লাগে। এখন যদি এজেন্সি টাইপের এটা থেকে ডেভেলপ করতে পারে, যাদের সেট আপ কয়েকটা ইউনিট থাকবে, কয়েকটা ক্রু থাকবে, সেটা একটা বড় ফ্লোরের বিভিন্ন কম্পার্টমেন্ট করে করে এক একটা পডকাস্টের সেট থাকতে পারে, সো দ্যাট ক্যান বি রেন্টেড আউট। সো সবাইকে নট নেসেসারিলি they have to spend the money to buy all the gears and stuff. They can rent it, একটা ফ্লোর বা একটা স্পেস ভাড়ানোর মতো। They can change the backdrop. The microphones can stay the same. Nobody cares actually. মানে as long as it's good quality sound and picture. এটা কিন্তু ভালো আইডিয়া আসলে, মানে কিছু কোম্পানি ডেভেলপ করতে পারে এরকম কিছু রুম বানায় রেখে দিল, মানুষ আওয়ারলি রেন্ট করলো 2 ঘন্টা 3 ঘন্টা। আমেরিকা শুরু হচ্ছে, আমেরিকা হচ্ছে, এবং আমেরিকায় মানে কি তুমি এখন ফেসবুক মার্কেট প্লেসে গেলেও তুমি দেখবা যে এরকম পডকাস্টের জন্য তোমাকে স্পেস রেন্ট করে। আর তামান্দন ইজ ভেরি গুড পয়েন্ট। আমাদের এখানে যারা আছে আদিব বাদ দিয়ে সবারই এই ফিল্ডে একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? অ্যান্ড অলসো মানে আদিবের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকলে হি হ্যাজ আ ক্রিয়েটিভ সেন্স অফ হোয়াট হিজ মানে ওর লিসনিং ক্যাপাবিলিটি অ্যান্ড থিংস লাইক দ্যাট। সো এই জিনিসগুলি যদি কারো কাছে রেডিমেড থাকে, এটা কিন্তু আমরা এক্সট্রা এফোর্ট দিয়ে করতেছি, এটা কেউ করে দিচ্ছে না আমাদের জন্য। That's a hindrance towards your creativity. হ্যাঁ, as a creative person you're not supposed to worry about your technical stuff, where to put my wires and stuff, কিভাবে আমি টেপিং করব, মাইক্রোফোনের লেবেল কিভাবে ঠিক করব, গেইন কিভাবে ঠিক করব, এত কিছু নিয়ে মাথা ঘামাতে গেলে না, আপনি যদি নিজের থেকে স্ক্র্যাচ থেকে স্টার্ট করতে চান, ইটস এ লট অফ এফার্ট। হ্যাঁ, মানে তোমাদের অ্যামাউন্ট অফ টাইম দ্যাট ইউ হ্যাভ টু পুট ইনটু ওয়াচিং ভিডিওস। মানে আমি আই ডোন্ট ওয়ান্ট টু ব্র্যাগ, আমি জীবনে অনেক ভালো ভালো ইকুইপমেন্ট চালাইছি, অনেক কিছু করছি। এই আজকে একটা ছোট 8M মিনি প্রো, মানে আজকে 3 দিন আমার যে প্রোগ্রামটা বুগাইছে, মানে জাস্ট ইম্যাজিন কেউ যদি জাস্ট খালি একটা ইউটিউব ভিডিও দেখে বা কোনো কিছু দেখে জিনিসটা কিনে শুরু করার চেষ্টা করে, তার জন্য এত কিছু শিখা, এই যে এই ইথারনেটের থ্রুতে এটা কানেক্টেড হইতেছে, এটা হইতেছে, ওইটা হইতেছে, একটা সফটওয়্যার আছে, আবার হার্ড ড্রাইভের একটা, এই জিনিসগুলি করার ইজ এ হিউজ থিং। সো আই গেস মানে ইফ উই হ্যাভ প্লেসেস, হ্যাঁ, মানে যাদের বিজনেস করার ইচ্ছা আছে, দে ক্যান স্টার্ট লাইক দ্যাট। হ্যাঁ, ইট ক্যান বিকাম অ্যান ইন্ডাস্ট্রি। এখন মানুষ সারাক্ষণ কানে হেডফোন নিয়ে ঘুরে বেড়ায়, দে এনজয় লিসেনিং টু পডকাস্ট, এবং ডিফারেন্ট টার্গেট গ্রুপের জন্য ডাইভার্স টপিক নিয়ে পডকাস্ট হইতে পারে। ইট ক্যান বিকাম আ নিউ কালচার অ্যাকচুয়ালি। ইট ইজ অলরেডি, মানে আমাদের দেশে আরও পপুলারাইজ হবে, এখানে অলরেডি ইটস ভেরি পপুলার, প্রবাবলি ইটস টু মাচ রাইট নাও। এইটা কিসের জন্য মনে হয়, মানে আমাদের যে পডকাস্টের অডিয়েন্স এত বাড়তেছে কেন আসলে গ্লোবালি? মানে তোর কি মনে হয়, ধর ইন্টারভিউ তো অনেক বছর ধরে চলতেছে আসলে, বিভিন্ন ফরম্যাটের ইন্টারভিউ, টক শো বাংলাদেশে, কিন্তু পডকাস্টটা ওয়ার্ল্ড ওয়াইড রিসেন্টলি মানে জো রোগান কাইন্ড অফ বিকেম। আমার 2টা আছে। একটা হলো জো রোগান, আমি জো রোগান গুরু, হ্যাঁ আমার ওস্তাদ। তো আমি তো শোয়ের নাম দেওয়া উচিত ছিল জো রোগান শো, দ্য নিউ জো রোগান শো, কিন্তু ওকে আমি অনেক আগে থেকে দেখি। সো দে হ্যাড ওয়েব ক্যামস, বুঝছো? মজাটা হইলো যে জিনিসটা হইতো যে, and the theory behind this podcast too, it always happened in his basement. এবং খুব কাছের মানুষজন আসতো, র্যান্ডম বিষয় নিয়ে কথা বলতো, আড্ডা হইতো। সো তখন হয় কি, পডকাস্টটাতে যেমন আমি এখন একটা পডকাস্ট শুনি, খুবই ইন্টারেস্টিং, দ্য অফিস লেডিস। আচ্ছা, অফিস লেডিস হলো কি অফিসের মানে আর কি, আরে ক্র্যাপ, ওর নাম কি? আদিব বল না। মানে অফিস দ্য শো, হ্যাঁ, ইসের জিমের বউ যে প্যাম, আর ওই যে ইসের ডোয়াইটের বউ, ও কি জানি নাম, দ্য শর্টার লেডি। সো ওরা দুইজন এখন একটা পডকাস্ট করে, দে break down the entire episode. So every podcast episode is an episode of Office. এবং ওরা পুরো জিনিসটাকে ব্রেক ডাউন করে, যে শুটিং এ কি হয়েছিল, ডিরেক্টর কে ছিল, কি মজার জিনিস ছিল। সো the reason I like that show is because it's very connected to me. আমার কাছে মনে হয় যে আমি মানে ওদের সাথে কথা বলতেছি। এবং এখানে দেখেন যে টার্গেট, যেটা কিন্তু অফিস ফ্যানদেরই ভালো লাগবে। somebody who hasn't seen Office, তার কাছে কিন্তু এই শোটার কোনো ভ্যালু নাই, বাট স্টিল দিস ইজ আ সাস্টেইনিং শো, যেটা সাস্টেইন করছে বিকজ অফিস হ্যাজ মিলিয়ন্স অফ ফলোয়ার্স, তাই না?
হ্যাঁ মানে সাবস্ক্রাইবার আমরা সবসময় এই যে জন ভাইয়ের সাথে আমার এইসব ব্যাপার নিয়ে অনেক কথা হচ্ছে মাঝখানে জন ভাইয়ের শো ওয়াই ডু উই লাইক ইট যেমন তামাদ্দুনের সাথে অনেকবার জন ভাই বললে তো অনেকে বুঝবেন না জন কবির শো আচ্ছা আচ্ছা মানে ইসের মানে ইন্দালোর জন ভাই আর কি তো it's because we know the people that is coming to his shows and আমাদের একটা মানে মানে আমার জন্য তো খুব নস্টালজিক ফিল করে সো আসলে আমাদের পডকাস্টটা মানুষ কেন দেখবে আমি এটা জানি না বাট ইন জেনারেল পডকাস্ট মানুষ দেখে আর কি ওয়েন দের ইজ লাইক আ ভেরি পার্সোনাল ডিপ কানেকশন টু মানুষটার সাথে কথা মনে হচ্ছে যে তুমি ওই আড্ডাটার ভিতরে আসো সো পডকাস্ট ইজ মোর লাইক আ আড্ডা এই জন্য মানুষের কাছে ভালো লাগে ইটস নট ব্রডকাস্ট কোয়ালিটি তোমার অনেক রেগুলেশন মেনটেন করতে হচ্ছে না তোমার এটা বলতে পারবো ওভার দ্য ওয়েভ এটা বলতে পারবো না দিস ইজ সামথিং দ্যাট ইউর প্রজেক্টিং ইউ ক্যান বি হু এভার ইউ ওয়ান্ট অ্যান্ড আই থিঙ্ক মেজরিটি অফ দ্য পিপল রিয়েল পিপল লাইকস পিপল বিং হু দে আর হ্যাঁ বাট টার্মিনোলজির একটা চেঞ্জ আর কি মানে হয়তো বা স্ট্রাকচারালি ইটস নট ডিফারেন্ট ফ্রম আ টক শো হ্যাঁ বাট ইটস জাস্ট আ যেমন তার অ্যালবাম বিকেম ইপি এখন ইপি বলে তাই না অ্যালবাম এক্সটেন্ডেড সামথিং একটা 6টা গান বের করে একটা সাইড ক্যাসেটের এরকম আর কি এরকম একটা ব্যাপার আর কি বাট ওই ব্যাপারটা আছে যে একটা কমফর্ট বা একটা লেট ব্যাক একটা যে ব্যাপার আছে না পডকাস্টের ভেতরে আই থিঙ্ক দ্যাটস হোয়াট মেক ইট ডিফারেন্ট ফ্রম আ রেগুলার টক শো এন্ড ইট বিং মোর অ্যাচিভেবল মানুষ করতে পারতেছে সো মানে আসলে ট্যালেন্টটাতে ওই যে মানে ফিল্টারেশন সিস্টেমটা একটু ডিফারেন্ট আর কি মানে ডিস্ট্রিবিউশনটা তুমি নিজেই করতে পারতেছো সব কিছু করতে পারতেছে সো আই থিঙ্ক মোর ট্যালেন্টেড পিপল আর কামিং আপ মানে ফিল্টারেশনটা খুব কম অনেক ধাপের ভিতরে যাইতে হচ্ছে না সো আই থিঙ্ক দ্যাটস দ্য ফরম্যাট অ্যান্ড আই ফরগট হিজ লাস্ট নেম his name is Adam something he's the father of podcast so oro kichu jor okhane multiple times asche খুবই interesting if you listen to him it's very interesting so oro bhalo bhalo points ase and I think this is something you know very jodi tumi informative rakho jinishটাকে at least something আমি লার্ন করতে পারি I think that's what wins it অন্য জায়গায় এই জিনিসটা ইজ ভেরি ডিফিকাল্ট মানে লং ফরম্যাটটা অনেক হেল্প করে যে অনেক লম্বা সময় ধরে টাইম রেস্ট্রিকশন নাই যে আসলে অনেক সময় যেমন এখন গান কিন্তু দেখবা 1.5 মিনিটের গান হয় ভিডিও কিন্তু একটা সময় মনে আছে না ইউটিউবে এত সেকেন্ডের ভিতরে ভিডিও করতে হবে হ্যাঁ ইউটিউবে এক সময় 1 মিনিট ছিল 10 মিনিট ছিল 10 মিনিট অনেক দিন ছিল প্রবাবলি ওই যে খান একাডেমি যখন প্রথম আসলো ওদের দেখতাম যে 10 মিনিটের ভিতর ভিডিও শেষ করতে হবে এরকম একটা ব্যাপার স্যাপার ছিল আর কি এখন তো আপনি hours and stuff you can put on হ্যাঁ মানে there's like I watch hours and hours of মানে ASRM videos of someone camping in the snow entire একটা course like boot camp 10 hours 14 hours long it's on YouTube so it's crazy technology আমাদের 10 hour মানে কি একটা 5 মিনিটের মিউজিক ভিডিও ডাউনলোড করতে একদিন সময় লাগতো আর ছবি আসতো এরকম পিক্সেল হয়ে লোড হইতো এখনো তাই আসে ইটস জাস্ট ফাস্ট দেখা যায় তো পিক্সেল আসতেছে একটার পর একটা তো তুমি কি আমাদের তোমার পডকাস্টে আমাদেরকে অনলাইন আনবা নাকি আমরা কি এই স্টুডিও থেকে আরেকটা টেকনিক্যাল ব্রেকডাউন দিয়ে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট করব এরকম কিছু একটা করব না এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে মানে লিংকন আমরা এই ক্যামেরাগুলিকে কিভাবে কানেক্ট করব আমাদের দুইটা ফুটেজ মিলবে স্যাটেলাইটে কোথাও হ্যাঁ কোনো একটা স্যাটেলাইটের আমরা একটা জায়গা রেন্ট করবো ওখানে আমাদের প্রসেস হবে না তোমার ইসের আসলে মানে আর একটু ব্রডার একটু ডিটেল বলো যে তুমি বিজ্ঞান নিয়ে আসলে মানে কাজ বুঝলাম তো কাজের ভিতরে বাট হোয়াট আর ইউ থিঙ্কিং মানে এখানে কি তুমি জিনিসটা আর একটু হেভি করবা ডু ইউ ওয়ান্ট টু গেট মোর থিংস আউট মানে ভিডিও বাড়াবা এরকম চিন্তা ভাবনা করতেছো আর ইউ ইনটু ইট মানে তোমার কাছে বিকজ আই হিয়ার আ লট অফ পিপল অ্যান্ড আই সি আ লট অফ পিপল যারা আসলে মানে স্টার্টেড উইথ জাস্ট বিং আ হবি অ্যান্ড দেন দ্যাট বিকেম দেয়ার মেইন থিং মানে তুমি কি ইমাজিন করো কিনা ওই জায়গায় কখনো আমি ইমাজিন করি কিন্তু ইটস এ লিটল বিট হার্ডার ফর মি আসলে এখানে বেশ সময় লাগে এবং আসলে এই জিনিসটা হবি হিসেবে শুরু করার অল্টারনেট নাই মানে যে কেউই যখন শুরু করে বাংলাদেশে স্টুডেন্ট অবস্থা ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনি শুরু করলেন
আপনার আসলে ওরকম ওই রেসপন্সিবিলিটিগুলো নাই আসলে, যে চাকরি বাকরি করতে হবে না, পড়ালেখা করতেছেন, সময় আছে, কিছু করতে পারেন। কিন্তু যখন আপনার আসলে একটা জব মার্কেটে ঢুকে গেছেন, তখন হবি ছাড়া এই জিনিসটা করাই মুশকিল, কারণ এটার থেকে তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট নাই শুরুতে, একদমই নেই, এবং ইট টেক্স এ লং টাইম। এবং যারাও অনেক এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে করছে ওদের কথা শুনেও বোঝা যায় যে আসলে ইট টেক্স এ লং টাইম। সুতরাং এটা আসলে অল্প অল্প এখন তো মানে মনিটাইজেশনের জন্য আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট অফ সাবস্ক্রাইবার এন্ড ভিউজ লাগে বা কিছু একটা। হ্যাঁ আমরা সেদিন ফ্রম দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট ইউ ওয়ান্ট স্টার্ট মেকিং মানি। অ্যাকচুয়ালি অ্যাক্সিস সাথে কথা হইতেছিল এন্ড হি কলড মি জাস্ট ইয়েস্টারডে। তো ও বলতেছিল যে আসলে জিনিসটা কি, মানে থ্রেশহোল্ডটা কি। তো এখন এত পলিসিস আছে, ইট ইজ নট রিয়েলি মানে, এবং তুমি মনিটাইজেশন হইলেও ইট ইজ নট অ্যাকচুয়ালি মানি দ্যাট ইউ ক্যান সার্ভাইভ অন। তারপর তোমার স্পন্সর খুঁজতে হবে, ওটাও আরেকটা হেডেক। মানে দোজ হু অ্যাকচুয়ালি মেক আ লট অফ মানি দে ডোন্ট মেক জাস্ট ফ্রম ভিউয়ারশিপ। না না না, একদমই না। স্পন্সরিং আছে, অনেক কিছু আছে। এরপর কন্টেস্ট চালায়, মার্চেন্ডাইজ বিক্রি করে, দেয়ার ইজ আ লট অফ থিংস টু ইট। সো তুমি কি এরকম জিনিসপত্র, তুমি কি ছোট্ট একটা বিজ্ঞান কিট বিক্রি করবা নাকি? আমি কিছু চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আসলে ওগুলোর পিছনে তো সময় লাগে, বুঝছেন। সবকিছু একটা ডিজাইন করা, কিছু মানুষজন লাগবে, একা সম্ভব না। একটা টিম বিল্ড করা, ওইখান থেকে মানুষজন বের করা, তারপরে কিছু প্ল্যান আছে, কিন্তু যখনই চিন্তা করি এক্সিকিউশনের, তখন মনে হয় যে আসলে এটার পিছনে এত সময় দিতে হবে। তো প্ল্যান হিসেবে আপাতত রয়েছে, এখনো কোনো এক্সিকিউশনের চিন্তা ভাবনা হয় নাই। যেমন ধরো যে আমরা কথা বলতেছিলাম, হ্যাঁ কিছু জায়গা আছে যে এরকম মানুষ পাওয়া ডিফিকাল্ট, তো ফাইবার টাইবার বা এইসব প্ল্যাটফর্ম এগুলিতে তো এখন যারা নতুন করতেছে, মানে তুমি এগুলি ঘাটাইছো নাকি একটু? আমি কিছু ঘাটাইছি। দেখুন ধরেন আমার তো আসলে এখান থেকে কোনো রিটার্ন নাই এই মুহূর্তে। এখনো যদি আমি করতে চাই আসলে এটা আমার ইনভেস্টমেন্ট করে যেতে হবে। তো যেরকম আমি আমার রিসেন্টলি একটা লোগো বানাইছি ছোট, ওটা ফাইবারের একটা বাংলাদেশি ছেলের দিয়ে বানাইছি। সারপ্রাইজিংলি ও আসলে ওর সাথে যখন যোগাযোগ করতে বলছে, হ্যাঁ ভাই আমি আপনার চ্যানেলটা দেখছি, তো আমি বলছি ভালো হয়েছে, তুমি জানো থিমটা কি, আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছিলাম, একটা বানাই দাও। তো বাংলাদেশে যারা আসলে লার্জ স্কেলে করে, তারা আসলে ম্যাক্সিমামই তাদের একটা ডিওপি থাকে, তাদের এডিটর থাকে, ইভেন থাম্বনেইল বানানোর মানুষ থাকে, এবং এটা আসলে বড় একটা টিম, মানে সোশ্যাল মিডিয়া পোস্ট হাবিজাবি সবকিছু দেখার লোকজন, সোশ্যাল মিডিয়ার পোস্ট মানুষ থাকে। তো আসলে ওই যে আই গেস ওরাও সবাই আসলে ওইভাবেই শুরু করে, হবি হিসেবেই শুরু করে, মজা পাওয়া যায়। কারণ এটার থেকে কখনো ইনকাম হবে ওইটা চিন্তা করে শুরু করাটা আমার কাছে মনে হয় ফ্রাস্ট্রেটিং আসলে। না অবশ্যই সম্ভবই না, বাট না ওইটাই স্ট্রাগল আর কি, মানে নিজের পকেটের থেকে পয়সা খরচ করে জিনিসটাকে পুশ করা। মানে if you're young and making a lot of money, I guess that works for you, but like when you're at our age and doing things like this, it becomes a little তো এই জন্য আমি আসলে এইখানে এত ইনভেস্ট করি না এখনো কিছু। আমি ওই যে ফোন টোন দিয়ে এখনো ভিডিও করি। রিসেন্টলি চিন্তা ভাবনা করতেছি যে একটু দেখতে ভালো লাগলে খারাপ কি, অল্প কিছু ইকুইপমেন্ট, হয়তো একটা ক্যামেরা, একটা মাইক্রোফোন, এগুলো কিছু ইনভেস্ট করা যায় কিনা করে আসলে দেখতে থাকি কি হয়। আমার এরকম কনক্রিট কোনো প্ল্যান নাই, কিন্তু যতদিন মজা লাগতেছে করতে থাকি, দেখা যাক কোন দিকে যায়। আই লাভ ওয়াচিং ইউর ভিডিওস। মানে আমি প্রথম দিকে তোমার ভিডিওসগুলি দেখছিলাম, তারপরে এই যে রিসেন্টলি অনেকগুলি, মানে ইন আ ম্যাটার অফ ফ্যাক্ট আমি লাস্ট উইকে তোমাকে অনেক দেখছি। আই উড লাভ টু সি মোর, অ্যান্ড আই মিন আই হেট টু সি ইউ গো অ্যাওয়ে। মানে বুঝছো না? অ্যাবসলিউটলি। এই কয়েক বছর আমাদের প্রচুর হ্যাং আউট করা হয়েছে। হ্যাঁ, অ্যান্ড আই এম সো স্যাড যে লিঙ্কন চলে যেতেছে। লিঙ্কন থাকলে আর একটু মজা হইতো। আচ্ছা, যারা দেখতেছে এরা বুঝতেছে না, আমরা একই শহরে থাকতাম, আমি এখন আরেকটা শহরে চলে যাচ্ছি মানে পৃথিবী ছেড়ে চলে যেতেছি না, আমি যদি আরেকটা শহরে যেতেছি এখান থেকে একটু দূরে, হয়তো সামনাসামনি অত হ্যাং আউট করা হবে না, কিন্তু ভার্চুয়ালি হয়তো হবে। দেখা যাক কি হয়। সো আমরা ক্যামেরার চার্জ শেষ হওয়ার আগে এবার শেষ করে ফেলি। লাস্ট একটা লিঙ্কনকে একটা কোয়েশ্চেন, ধর এই মুহূর্তে কোন টপিক নিয়ে চিন্তা করতেছিস, মানে দর্শকদেরকে একটু টিজার দিয়ে গেলি। ও হ্যাঁ, ভালো ভালো। হোয়াটস দ্য নেক্সট টপিক? মাথায় বেশ, মাথায় কয়েকটা আইডিয়া আছে। একটা মনে হয় করতে পারবো যেহেতু ইজি। আমি আসলে ওইভাবে কয়েকটা আইডিয়া থাকলে কোনটা এক্সিকিউট করা ইজি ওইটা শুরুতে বানাই। এটা হচ্ছে ডিম সিদ্ধ করার সায়েন্স। এরকম হাসি শোনা যাচ্ছে। এখন ডিম সিদ্ধ করতে গেলে কিন্তু আমাদের দুটো সমস্যা হয়। একটা হচ্ছে চোকলা ছিলার সময় লেগে যায়, তাই না? আর একটা হচ্ছে কুসুমটা সবুজ হয়ে যায়, একটু কালো হয়ে যায়, হলুদ থাকে না, একটু গ্রেইশ হয়ে যায়। তো
তো আসলে এই দুইটা কেন হচ্ছে, সাইন্টিফিক্যালি কি হইতেছে এবং কিভাবে এই দুইটা না করে ডিমটা সিদ্ধ করা যায় পারফেক্টলি, এটা হচ্ছে নেক্সট ভিডিও হবে আশা করি। এটা বানানো সোজা, বাসায় ডিম আছে, পাতিল আছে, পানি আছে, সিদ্ধ করে দেখাই দিব, তো কোনো প্রপস লাগবে না। এটা একটা চিন্তা করতেছি আর কি, নেক্সট এরকম একটা ভিডিও বানাবো আর কি। নাইস নাইস। লিঙ্কনকে something I would love to see আসলে লিঙ্কনের ডিমের ভিডিও দেখতে হলে আসলে লিঙ্কনকে একটু ইন্টারনেটে খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট। বতে বিজ্ঞান ইংলিশেও লেখা যায় অ্যান্ড ইউনো বাংলাতে লিখলে বাংলাতে পাওয়া যায়। লিঙ্কন প্লিজ ভিডিওটা শেয়ার দিও আমাদের পডকাস্টে। আমরা আমাদের ভুলে গেলে আমরা মেসেঞ্জারে লিংকটা পাঠায় মনে করাই দিব, ভাই একটু শেয়ার দিয়ে, একটু শেয়ার দেন ভাইয়া, একটু আমাদের একটু লাইক সাবস্ক্রাইব বাড়ানো লাগবে। সাবস্ক্রাইব আমাদের কিছুই নাই, সাবস্ক্রাইব। সো আনটিল নেক্সট টাইম লিঙ্কন, আমরা উইল ইদার মিট আপ সামওয়্যার অন স্পেস or in person. And I hope যে আমরা অ্যাকচুয়ালি স্পেসে যে একদিন পডকাস্ট করব। I hope for that. Just alright, so আজকে we're off guys. Good night. All right. Okay. Good night. এই হাতিলা একটু কাট যাবে, কাট মাছ রিফ্লেক্স শেষ হইছে।